আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এইচএসসি 25 আমরা গতকালকে একটি ক্লাস নিয়েছিলাম সমাসের। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এইচএসসি 25-এর জন্য স্পেশালি ক্লাসটা। তবে এছাড়াও যাদের প্রয়োজন অ্যাডমিশন টেস্ট, জব সিকার যত মানুষ আছে, কারণ সমাসের টপিক কিন্তু একই রকম, ছোট বড় সবার জন্য সেম পড়া। তো স্পেশালি আমরা এটা এইচএসসি 2025 নাকি, হ্যাঁ 2025 সালের জন্য নিচ্ছি। আর গতকালকে আমরা একটি ক্লাস নিয়েছিলাম, তো তারই ধারাবাহিকভাবে আজকে এই ক্লাসটি। সুতরাং যারা গতকালকের ক্লাসটি করেছো তাদের জন্য অনেক বেশি সহজ হবে আজকের ক্লাস। আর যারা গতকালকের ক্লাসটি করনি তারা অবশ্যই আজকের ক্লাসটির পরে গতকালকের ক্লাসটি আবার একটু করে নিব। ওকে, তো সবাই জয়েন করো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আমাদের ক্লাসে জয়েন করো। আমরা আবারও হাজির হয়েছি সমাসের সেকেন্ড পার্ট নিয়ে, অর্থাৎ আজকে চেষ্টা করব আমরা সমাস শেষ করে ফেলতে। তবে আমি গতকালকেও বলেছি, আজকেও বলি, এটা সুফিয়ান সজীব ভাইয়ের ক্লাস। যদি একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত থাকা যায় তাহলে বুঝতে পারবা প্রতিটা টপিকের ভেতরে কি কি আছে অন্তর্নিহিত। অর্থাৎ মানে একটা টপিক অনেক মানুষই মোটামুটি একটা রাফ আইডিয়া দিয়ে যায়, বাট তোমার সুফিয়ান সজীব ভাই যখন ক্লাসে আসবেন তখন কোন টপিক রাফ আইডিয়া থাকবে না, প্রপার আইডিয়া থাকবে, বেসিক টু অ্যাডভান্স, একদম ডিপ ভাবে ধরে 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 তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। প্রিয় ভাই বোন, তুমি এতদিন পড়েছো, কেউ তোমাকে একদম ভালোভাবে গুছিয়ে দেয় না। আর সুফিয়ান সজীব ভাইয়া যখন একাডেমিক ক্লাস নেয়, আমি মনে করি একটা ছোট্ট বাচ্চাকেও যদি আমরা যে কোনো কিছু চেষ্টা করি প্রপার গাইড দিলে সে কিন্তু ওই জিনিসটা শিখতে পারবে। তো আমি এমন ভাবে শেখাবো যেন তুমি তোমার এইচএসসি পরীক্ষায় অবশ্যই অবশ্যই উত্তর করতে পারো, পাশাপাশি ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং তোমার আগামী 5-7 বছর এই জিনিসটা লাগবে। তো একটু ভালোভাবে শেখো ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, আজকে কি শুধু প্র্যাকটিস করাবেন? আমার সমাজটা এখনো শেখা শেষ হয় না, আজকে কি প্র্যাকটিস করাবো? ক্লাসটা একটু মনোযোগ সহকারে করো, তারপর দেখা যাবে কি হয়। ওকে, সবাই সবাই অন্যদেরকে একটু মেনশন করে দাও। তোমার যে সকল ফ্রেন্ডসরা বিশেষ করে এইচএসসি পরীক্ষা দিবে এই বছর, সবাইকে একটু মেনশন করে দাও, সবাইকে একটু মেনশন করে দাও আমাদের ক্লাসে জয়েন হওয়ার জন্য। ওকে, সবাইকে মেনশন, ভাই আমি ক্লাসে পরে ফোন দিব, সবাইকে একটু মেনশন করে দাও আমাদের ক্লাসে জয়েন করার জন্য। ইনশাআল্লাহ আমরা আজকে গতকাল এবং আজকের সংমিশ্রণে যে ক্লাসটি হবে এটা একটা দুর্দান্ত ক্লাস হবে এবং চিরস্মরণীয় একটি ক্লাস হবে ইনশাআল্লাহ। ওকে, সবাই জয়েন করো, সবাই। অন্যদেরকে একটু ক্লাসে জয়েন করার জন্য মেনশন করে দাও যারা আমাদের ক্লাসটা রেগুলার করে, কারণ অনেক স্টুডেন্ট দেখি পরে ভাই এখনো ক্লাস খুঁজে পাই না। এক মিনিট সময় নিচ্ছি, স্টার্ট করো। এটা কি সরাসরি পেজে দেয় না? কাজ করছে। ওকে, ঠিক আছে, আমরা শুরু করলাম। আমরা গতকালকে সবাই সমাসের যে আইডিয়াগুলো পড়েছি, আমরা প্রত্যেকটা সমাসের বেসিক আইডিয়া পড়েছি। আজকে আমরা যেমন অব্যয়ীভাব সমাসের কোনো প্রকার ছিল না, আমরা একদম এ টু জেড সব পড়িয়ে দিয়েছি। তুমি দুনিয়াতে যত অব্যয়ীভাব সমাস আছে 99% অব্যয়ীভাব তুমি সমাস পারো, একটা দুইটা জাস্ট প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। দ্বিগু সমাস
আমরা বলেছি সামনের শুরুতে সংখ্যা থাকলে দুইটা সমাস হয়। কোন শব্দের শুরুতে সংখ্যা থাকার পর যদি তৃতীয় কোন পদের প্রাধান্য পায় তাহলে হবে বহুব্রীহি, আর পরপদের প্রাধান্য পাইলে দ্বিগু সমাস। ওকে, দ্বিগু সমাসটা আমরা বিস্তারিত আলোচনা করেছি। যেই সমাসগুলোর প্রকারভেদ আছে সেগুলো আজকে আমরা আলোচনা করব। ওকে, সবাই একযোগে সবাই লক্ষ্য করো। ওকে, প্রত্যেকে আমাদের ক্লাসটি আজকে আমরা স্টার্ট করছি দ্বন্দ্ব সমাস দিয়ে। লক্ষ্য করো, দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ। সবাই স্টার্ট করো, দ্বন্দ্ব সমাসের প্রকার। দ্বন্দ্ব সমাসের প্রকার। ওকে, দ্বন্দ্ব সমাস আমরা জানি, আমরা দুইটা লাইন পড়েছিলাম, মনে আছে ওই দুইটা লাইন? একটা কি কি বলো? একটা লাইন হলো দ্বন্দ্ব সমাস আমরা দুইটা লাইন পড়েছি যে উভয় পদের প্রাধান্য পাবে। কোন পদের? উভয় পদের। তবে উভয় পদের চেয়েও বেশি থাকতে পারে, তখন আমরা বলেছি সকল পদের প্রাধান্য পাবে। উভয় পদের প্রাধান্য পাবে, এই কথাটা আমরা বলে মনে রাখি। আর বলেছিলাম ব্যাস বাক্যে এবং ও আর আসবে, ব্যাস বাক্যে এবং ও আর আসবে। এই দুইটা কথা মনে রাখতে হবে। প্রত্যেকটা দ্বন্দ্ব সমাস শেখার সময় এই দুইটা কথা কি রাখতে হবে? মনে রাখতে হবে। উভয় পদের প্রাধান্য পাবে প্লাস ব্যাস বাক্যে এবং ও আর আসবে। উভয় পদের প্রাধান্য পাবে, ব্যাস বাক্যে এবং ও আর আসবে। ওকে, এই কথাটা মাথায় রাখো। এই কথাটা মাথায় রাখলে আমরা যত দ্বন্দ্ব সমাস আছে সব দ্বন্দ্ব সমাস শিখতে পারবো। ওকে, সবাই একটু আমাদের ক্লাসে হাজিরা দাও, মানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকে লাইক রিয়েক্ট দাও, যেন কারা কারা কয়জন ক্লাসটি করেছে এটা আমরা পরবর্তীতে বুঝতে পারি। ওকে, তাহলে উভয় পদের প্রাধান্য পাবে, ব্যাস বাক্যে এবং ও আর আসবে। মা বাবা, মা ও বাবা আমরা পড়েছিলাম না? এবার আসো, এই দ্বন্দ্ব সমাসের মধ্যে স্টার দিয়ে লিখবা প্রথম। নো, ঠিক আছে। ওকে, প্রথম আমরা বললাম একটার নাম হলো মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক, সবাই লেখো। সুফিয়ান ভাইয়ের ক্লাস মানে একটু তথ্য থাকবে। মিলনার্থক দ্বন্দ্ব, দ্বন্দ্বের ভেতরে যদি সম্পর্কটা ভালো হয়, যেমন লক্ষ্য করো মা বাবা, দ্রুত লিখবা, এটা তো আমরা জানি মা ও বাবা, এটা দ্বন্দ্ব সমাস, এটা আমরা শিখে ফেলেছি। এখন এই মা বাবার মধ্যে কেমন সম্পর্ক বলো? একটা ভালো সম্পর্ক। এটাকে আমরা বলবো কি কেমন দ্বন্দ্ব বলো? মিলনার্থক দ্বন্দ্ব। ওকে, যেমন দম্পতি, দম্পতি। ওকে, তাহলে এটা হবে কি? জায়া ও পতি। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কেমন সম্পর্ক থাকে? ভালো সম্পর্ক থাকে। তাহলে এটাকে আমরা বলবো কেমন দ্বন্দ্ব বলো? এটাকে আমরা বলবো মিলনার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব বলো? মিলনার্থক দ্বন্দ্ব। এখন আমরা যদি বলি মাসি পিসি, মাসি পিসি, মাসি পিসির মধ্যে কেমন সম্পর্ক বলো? এটার ব্যাস বাক্য কি হবে? মাসি ও পিসি। তাহলে মিলনার্থক। আমরা বলতে পারি জিন পরি, কি অর্থ বলো? মিলনার্থক দ্বন্দ্ব। তাহলে এক কথায় যদি বলি যাদের মধ্যে ভালো সম্পর্ক থাকবে, ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, সেগুলোকে আমরা বলবো মিলনার্থক দ্বন্দ্ব। ওকে, তারপরে আসো পরবর্তীতে আমরা এইটা না লিখলে হয়, তারপরে একটু লিখে রাখো যেন তোমার নোটটা পূর্ণাঙ্গ থাকে। বিপরীত দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব বলো? বিপরীত দ্বন্দ্ব, অর্থাৎ বিপরীতার্থক। বিপরীত দ্বন্দ্ব বললে ভুল হবে, বা আমরা একটু পুরোটাই লিখি, বিপরীতার্থক দ্বন্দ্ব। এটা একদম ইজি। শব্দটা যদি বিপরীতমুখী হয় তাহলে বলবো বিপরীতার্থক দ্বন্দ্ব। যেমন দিন রাত, দিন রাত, তাহলে এটার ব্যাস বাক্য আমরা জানি দিন ও রাত, দিন ও রাত। তাহলে এটাকে আমরা কি বলবো বলো? বিপরীত দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, দিন রাত, দিন ও রাত। রাইট? তারপরে লক্ষ্য করো, আমরা যদি বলি আদান প্রদান, আদান প্রদান, এটার ব্যাস বাক্য কি? আদান ও প্রদান। তাহলে এটা আদানের বিপরীত কি? প্রদান, তাই না? ছোট বড়, ছোট ও বড়, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো বিপরীতার্থক দ্বন্দ্ব। সিম্পলি এখানে মাথায় রাখবে, একটা আছে বিরোধার্থক, মারামারি ঝগড়াঝাটি বুঝাইলে বলবো বিরোধার্থক। আর যদি দুইটার মধ্যে একটার বিপরীত আর একটা স্বাভাবিক বিপরীত, সেটাকে বলবো বিপরীতার্থক। তাহলে এটার পাশে আরেকটা লেখো, আমরা এগুলো সব দ্বন্দ্ব সমাস পড়ছি, লিখবা বিরোধার্থক, বিরোধার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব বলো? বিরোধার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক। ওকে, বিরোধার্থক দ্বন্দ্ব। এখন এই বিরোধার্থক মানে দুইটা শব্দকেই প্রাধান্য দিবে এবং দুইটা শব্দের মধ্যে মারামারি কাটাকাটি সম্পর্ক থাকবে। কি সম্পর্ক থাকবে বলো? মারামারি কাটাকাটি। যেমন দা কুমড়া, দা আর কুমড়ার মধ্যে কি সম্পর্ক বলো? কোপাকুপি সম্পর্ক। তাহলে এটার ব্যাস বাক্য হবে কি? দা ও
কুমড়া কোন সমাস? দ্বন্দ্ব সমাস, উভয় পদে প্রাধান্য পাইছে। এদের মধ্যে কেমন সম্পর্ক? মারামারি সম্পর্ক। যদি বলি সাববেজি, তাহলে সাববেজি, এদের মধ্যে কি? মারামারি সম্পর্ক। ওকে, আমরা বলতে পারি অহিনকুল, সবসময় আমরা পাই এটা, তাই না? অহিনকুল, তাহলে এদের মধ্যে কি সম্পর্ক? এগুলোর ব্যাস বাক্য ও দ্বারা, এই জন্য সবগুলোর ব্যাস বাক্য আমি লিখছি না। ওকে, তোমাদের টাইম ওয়েস্ট করব না, তোমাদেরকে প্রপার একটা গাইড দিব। সমাস তুমি পারবা, তোমাকে পারতে হবে। গতকালকের ক্লাস আর আজকের ক্লাস তুমি সমন্বয় করবা, দেখবা তোমার জীবনে অতীতে কারো কাছে এইভাবে কখনো তুমি সমাস পড়ো নাই। ওকে, এবার আসো, তাহলে বিরোধার্থক মানে মারামারি, যেমন আমি বলতে পারি খালেদা হাসিনা, মজার ছলে বললাম, এদের মধ্যে মারামারি সম্পর্ক, তো এটা হলো বিরোধার্থক। আর বিপরীত মানে একটার বিপরীত আরেকটা, ঠিক আছে? এখানে কোনো মারামারি সম্পর্ক থাকবে না, বুঝাইতে পারছি? ওকে, এগুলো সহজ জিনিস, দ্যাটস ওয়াই একটু দ্রুত যাচ্ছি। ওকে, যেন তোমাদের কোনো অসুবিধা না হয়। যেমন সমার্থক দ্বন্দ্ব, কি দ্বন্দ্ব বলো? হ্যাঁ, সমার্থক, ক্রস পোস্ট করে দিছে। ওকে, সমার্থক দ্বন্দ্ব, কি দ্বন্দ্ব বলো? সমার্থক দ্বন্দ্ব। দুইটা শব্দ যদি সমার্থক হয় এবং দুইটার অর্থই প্রাধান্য পায়, আমরা তাকে বলবো সমার্থক দ্বন্দ্ব। যেমন লক্ষ্য করো, আমি যদি বলি এরকম হাট বাজার, তোমাকে যদি বলে হাট বাজার কোন সমাস, তুমি বলবা হাট বাজার ব্যাস বাক্য কি? হাট ও বাজার, হাটকেও বুঝাইছি, বাজারকেও বুঝাইছি। ব্যাস বাক্যে দুইটার অর্থই প্রাধান্য পায়। এই দুইটা কেমন শব্দ? সমার্থক, একই শব্দ। তাহলে হাট ও বাজার, তাহলে এটাকে বলবো আমরা সমার্থক দ্বন্দ্ব, হাট ও বাজার। হাট ও কি বলো? বাজার, বুঝাইতে পারছি? এখন লক্ষ্য করো দুইটাই, যেমন আমরা যদি বলি চিঠি পত্র, চিঠি পত্র, তাহলে কি বলবো? চিঠি ও পত্র, চিঠি ও পত্র, তাহলে এগুলোকে বলবো কি সমাস? সমার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? সমার্থক দ্বন্দ্ব। যেমন বন্ধু বান্ধব, বন্ধু বান্ধব, বন্ধু ও বান্ধব। এর ভেতরে দুইটা তিনটা শব্দ আছে ব্যতিক্রম, মুখস্থ রাখবা। কল কারখানা, কল কারখানা, মানে রাখবা, এগুলো সমার্থক দ্বন্দ্বের মধ্যে পড়বে। কল ও কারখানা, কল কারখানার ব্যাস বাক্য হলো কল ও কারখানা, কারখানা, কল কারখানা। ওকে, তারপরে আরেকটা বলতে পারি ঘর দুয়ার, ঘর দুয়ার, ঘর দুয়ার। ওকে, তাহলে এই দুইটা একটু ট্রিপল স্টার দিয়ে রাখবে, একটু মুখস্থ মনে রাখবা। এগুলো দ্বন্দ্ব, এটা তো ইজিলি তোমাদের এমনিতেই পারবা, এগুলো দ্বন্দ্ব। ঘর দুয়ার ব্যাস বাক্য কি? ঘর ও দুয়ার, রাইট? এখন এগুলো কেমন দ্বন্দ্ব? এগুলো হলো সমার্থক দ্বন্দ্ব, মনে রাখবা। এই দুইটা একটু স্টার দিয়ে রাখবা, এই দুইটা মুখস্থ করবা। কল কারখানা তোমার কাছে কোনোভাবেই সমার্থক মনে হবে না, বাট এটা উত্তর দিতে হবে সমার্থক। ঘর দুয়ার, এটাকেও কি বলবো? সমার্থক। ওকে, এবার আসো, তাহলে লক্ষ্য করো আমরা যেটা বলছি, এই এগুলো হলো সমার্থক দ্বন্দ্ব। এই দুইটা মুখস্থ রাখবা, আমি আবারও বলছি। ওকে, ভাইয়া যখন যেটা বলবো মনে রাখবা, তোমার ভাইয়া এখানে 12-13 বছর পড়াচ্ছেন, এবং শুধু সম্মান মানে পড়াচ্ছেন বললে ভুল হবে, হাজার হাজার স্টুডেন্ট ভালো ভালো ইউনিভার্সিটিতে এখন পড়ছে আমার কাছে পড়ে এবং আমার গাইড ফলো করে, তো তোমরা তাদের মধ্যে একজন হবা ইনশাআল্লাহ। ওকে, স্টার, আমি তোমাদেরকে ছোট ভাবছি না, আমি তোমাদের টাইম ওয়েস্ট করছি না। স্টার লিখবা, প্রায় সমার্থক দ্বন্দ্ব, প্রায় সমার্থক, কলম শুধু ঘুরতে থাকবে, প্রায় সমার্থক দ্বন্দ্ব। ওকে, প্রায় সমার্থক দ্বন্দ্ব, ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই। অনলাইন ক্লাস করো, বাট মনে হবে দিস ইজ অফলাইন ক্লাস। প্রায় সমার্থক দ্বন্দ্ব, মনে রাখবা। আমরা অনেক সময় বলি না, নামাজ টামাজ পড়ে চলে আসো, খাওয়া দাওয়া করে চলে আসো, তাই না? কাপড় চোপড়, আমি যদি বলি বাহিরে বৃষ্টি হচ্ছে, কাপড় চোপড় আমরা বলি না নিয়ে আসো, এটা না বলে যদি বলি চোপড় নিয়ে আসো, তাহলে কি কিছু খুঁজে পাবা না। দ্যাট মিনস কাপড় চোপড় অনুচর শব্দ, বলার জন্য বলি, তাহলে আমরা বলবো কাপড় চোপড়। এইরকম শব্দগুলোকে বলি প্রায় সমার্থক। তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? কাপড় ও চোপড়, কাপড় ও চোপড়, মনে রাখবা। একটা দিলে দ্বন্দ্ব মানে এবং ওর দ্বারা করা যাবে। ওকে, এটা মাথায় রাখবা। এখন বলি, বলে না পোকা মাকড়, পোকা মাকড়, পোকা মাকড়। তারপর আমরা বলি দয়া মায়া, যেটা দয়া সেটাই মায়া। ওকে, এই টাইপের। ওকে, পোকা মাকড়। তারপর আমরা বলতে পারি ধুতি চাদর, মোস্ট ইম্পর্টেন্ট, ধুতি চাদর, ধুতি চাদর, স্টার, পরীক্ষা আসার মতো। ওকে, ধুতি চাদর কোন সমাস? এটা হলো দ্বন্দ্ব সমাস। কেমন দ্বন্দ্ব বলো? এটাকে বলবো আমরা প্রায় সমার্থক দ্বন্দ্ব। কেমন দ্বন্দ্ব? প্রায় সমার্থক দ্বন্দ্ব। আমরা যদি বলি চাকর বাকর, চাকর বাকর, এখন তুমি যদি চাকর বাদ দিয়ে দাও, বাকর খুঁজে পাবা না, এটা বলার জন্য আমরা বলি, তাই না? যেগুলোকে আমরা বলবো প্রায় সমার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব বলো? প্রায় সমার্থক দ্বন্দ্ব। এই সবাই একযোগে বলো তো, বুঝতে পারতেছ? সবাই বলো,
বুঝতে পারতেছ? বুঝতে পারতেছ? ক্লাসটা কোথায় থেকে করে? পেজে তো কারো এডুকেশন টার্গেট। আচ্ছা, প্রত্যেকে একদম প্রত্যেকে যারা আছো আমাদের ক্লাসটা অন্যদেরকে মেনশন করে দাও এবং লাইক রিঅ্যাক্ট দাও, হাজিরা দাও। ওকে, নেক্সট নেক্সট স্টার্ট। আমরা এখন বললাম কি বলতো, আমরা এখন এতক্ষণ পড়লাম কি সমাস বলো? দ্বন্দ্ব সমাসের মধ্যে প্রকারভেদ। এরপরে আছে মনে করেন অঙ্গবাচক দ্বন্দ্ব। এখন জাস্ট একটা একটা করে যদি লিখে দেই তাহলে তোমাদের জন্য পরবর্তীতে সহজ হবে পড়া, যে ভাইয়া সবই পড়িয়ে দিয়েছে। তাহলে নতুন ভাবে যদি কোনো কিছু পাও কোথাও কঠিন মনে হবে না। অঙ্গবাচক দ্বন্দ্ব, কি দ্বন্দ্ব বলো? অঙ্গবাচক দ্বন্দ্ব। ওকে, যেমন আমরা যদি বলি এইরকম নাক কান, নাক কান, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? নাক ও কান, নাক ও কান। তাহলে এটা অঙ্গবাচক দ্বন্দ্ব। নাক কান দুইটাকে বুঝাইছে এই জন্য দ্বন্দ্ব। এটা একটা অঙ্গ, এই জন্য কেমন দ্বন্দ্ব বলো? অঙ্গবাচক দ্বন্দ্ব। এখন আমি যদি বলি হাত পা, কি পা বলো? হাত পা, তাহলে এইটা একটা অঙ্গবাচক দ্বন্দ্ব। আমি যদি বলি নাক মুখ, নাক মুখ, তাহলে এটা একটা কি বাচক দ্বন্দ্ব বলো? অঙ্গবাচক দ্বন্দ্ব। ওকে, বুঝাইতে পারছি? ওকে, তারপরে আসো স্টার দিয়ে লক্ষ্য করো, আমরা দ্বন্দ্বের যে বেসিক সহজ জিনিসগুলো এখন শেষ হয়ে যাবে, তারপরে ইম্পর্টেন্ট জিনিস চলে আসবে। সংখ্যাবাচক দ্বন্দ্ব, কি বাচক? সংখ্যাবাচক দ্বন্দ্ব। লক্ষ্য করো, সংখ্যাবাচক দ্বন্দ্ব আমরা যদি বলি ৯ ৬, ৯ ৬, এর ব্যাস বাক্য কি? ৯ ও ৬, ৯ ও ৬। তাহলে এটা একটা সংখ্যা এবং দুইটাকে বুঝাইছে, দুইটাকে বুঝাইলে দ্বন্দ্ব এবং দুইটা একটা সংখ্যা, এজন্য সংখ্যাবাচক দ্বন্দ্ব। কি বাচক? সংখ্যাবাচক। আমরা বলতে পারি ৭ ১৭, ৭ ১৭, কি দ্বন্দ্ব বলো? সংখ্যাবাচক দ্বন্দ্ব। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি বলো? ওকে, তাহলে এইভাবে আমরা দ্বন্দ্বর শব্দগুলো দেখে আমরা দ্বন্দ্ব সমাস আইডেন্টিফাই করব। তারপর আসো স্টার দিয়ে লিখবা ক্রিয়াবাচক দ্বন্দ্ব। কি বাচক? ক্রিয়াবাচক দ্বন্দ্ব, ক্রিয়াবাচক দ্বন্দ্ব। ওকে, ক্রিয়াবাচক। যেমন আমরা যদি বলি এরকম দেখাশোনা, এগুলো হলো বিশেষ্যজাত শব্দ। ওকে, দেখাশোনা, দেখাশোনা। ওকে, এটা দুই রকম সমাস হয়। যদি বলি আগে দেখা পরে শোনা, তাইলে কর্মধার হয়। আর যদি বলি দেখা ও শোনা, দেখা, এগুলো আমরা একটু পরে বলে দিব। দেখা ও শোনা, দেখা ও শোনা, এটা কি বলবো? দ্বন্দ্ব সমাস। যদি বলি আসা যাওয়া, আসা ও যাওয়া, কি হবে বলো? আসা যাওয়া। আর মাইন্ড ইট, এই যে যদি আলাদা আলাদা লিখতে হয় মাঝে হাইফেন দিতে হবে, আর একসাথে লিখলে হাইফেন হবে না। সমস্ত পদ লেখার দুইটা নিয়ম, হয় একসঙ্গে লিখতে হবে আর নতুবা মাঝে হাইফেন দিতে হবে। তাহলে আসা ও যাওয়া, বলো কি হবে? আসা ও যাওয়া। ক্লিয়ার? আসা ও যাওয়া। ওকে, তাহলে এগুলো হলো ক্রিয়াবাচক দ্বন্দ্ব। এগুলো কি বাচক দ্বন্দ্ব বলো? ক্রিয়াবাচক দ্বন্দ্ব। তারপর আমরা বলতে পারি বিশেষণ বাচক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? বিশেষণ বাচক দ্বন্দ্ব। ওকে, বিশেষণ বাচক দ্বন্দ্ব। যেমন ভালো মন্দ, ভালো মন্দ। এখন এটা বিপরীত দ্বন্দ্ব হইতে পারে, বাট এটার অরিজিনটা হলো বিশেষণ। তাহলে ব্যাস বাক্য কি হবে? ভালো ও মন্দ। শেষ, আমাদের শর্টকাট সহজ জিনিসগুলো শেষ, এখন কঠিন। কারণ ভালো মন্দ আমরা যদি বলি আসল নকল, আসল নকল, ব্যাস বাক্য কি? আসল ও নকল, আসল ও নকল। তাহলে ক্রিয়াবাচক দ্বন্দ্ব, বিশেষণ বাচক দ্বন্দ্ব। আরেকটা আছে লিখবা, আরেকটা আছে লিখবা ক্রিয়া বিশেষণ বাচক দ্বন্দ্ব। ক্রিয়া বিশেষণ বাচক, ক্রিয়া, তুমি শুধু নোটটা পড়বা, দেখবা তোমার পরীক্ষায় যা আসবে এর উপর বেসিস করে চলে আসবে। ক্রিয়া বিশেষণ দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব বলো? ক্রিয়া বিশেষণ দ্বন্দ্ব। ওকে, লিখবা আকারে ইঙ্গিতে, আকারে ইঙ্গিতে। আমরা এই ধরনের শব্দগুলো বলার পর আরো কিছু বলি। তাহলে আকারে ইঙ্গিতে এর ব্যাস বাক্য কি? এর ব্যাস বাক্য হবে আকারে, আকারে ও ইঙ্গিতে। বলো এর ব্যাস বাক্য কি হবে? আকারে ও ইঙ্গিতে। অনুরূপ ভাবে আমরা যদি বলি ধীরে সুস্থে, যেমন ধীরে সুস্থে, ধীরে সুস্থে। লক্ষ্য করো, এই ধীরে সুস্থে, ধীরে ও সুস্থে, এই যে আকার ইঙ্গিতে, এইটা শব্দগুলো বলার পর আরেকটা শব্দ আছে, যেমন আকার ইঙ্গিতে বলো, আকার ইঙ্গিতে আসো, মানে দেখো, এই টাইপের। এগুলো ধীরে সুস্থে যাও, ধীরে সুস্থে খাও, এগুলো কোন একটা পরবর্তী শব্দকে মডিফাই করে। দ্যাটস ওয়াই এগুলো ক্রিয়া বিশেষণ দ্বন্দ্ব হয়েছে। কি দ্বন্দ্ব হয়েছে বলো? ক্রিয়া বিশেষণ দ্বন্দ্ব হয়েছে। ওকে, নেক্সট স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এই যে আজকের পড়া এখান থেকে শুরু। ওকে, এতক্ষণ যা দেখিয়েছি সব জাস্ট বেসিক দেখিয়েছি, বেসিক। ওকে, এবার আসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখবো অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব মনে রাখবা। সবাই একযোগ আমাকে সাথে কথা বলো তো, পড়া শুরু হয়ে গেছে। অলুক দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে উভয় পদের প্রাধান্য পাবে ব্যাস বাক্যে এবং ও আর আসবে, তাই না? কিন্তু এখন কথা হলো দ্বন্দ্ব মানে উভয় পদের প্রাধান্য পাবে, আর অলুক মানে কি উভয় সমস্ত পদ ও ব্যাস বাক্যে বিভক্তি থাকবে। তাহলে লক্ষ্য করো, সবাই একটু আমার কথা লিখবা, লেখো উভয় পদের প্রাধান্য পাবে, এগুলো পরীক্ষা আসবে। উভয় পদের প্রাধান্য, উভয় পদের প্রাধান্য পাবে প্লাস, প্লাস লিখবা সমস্ত পদ, সমস্ত পদ ও ব্যাস বাক্যে বিভক্তি থাকবে। উভয় পদের প্রাধান্য পাবে প্লাস সমস্ত পদ ও ব্যাস বাক্যে কি থাকবে? বিভক্তি থাকবে। উভয় পদের প্রাধান্য পাইলে দ্বন্দ্ব, আর সমস্ত পদ এবং ব্যাস বাক্যে উভয় জায়গায় বিভক্তি থাকলে তার নাম অলুক দ্বন্দ্ব। মনে রাখবা অলুক মানি বিভক্তি থাকবে, মনে রাখবা অলুক মানি বিভক্তি থাকবে। যেখানেই দেখো অলুক, যদি কেউ তোমাকে রাত 3টায় বলে অলুক, তুমি লাভ দিয়ে বলবা বিভক্তি থাকবে। কি থাকবে বলো? বিভক্তি থাকবে। যেমন লিখবা দেশে বিদেশে, এইটাকে যদি তোমাকে বলা হয় কোন সমাস, ডেফিনেটলি এটা দ্বন্দ্ব, কারণ দেশে বিদেশে এর ব্যাস বাক্য কি? দেশে ও বিদেশে, দেশে ও কি ব্যাপার বিদেশে। বোর্ডটায় সমস্যা করছে। ওকে, তো লক্ষ্য করো দেশে বিদেশে এর ব্যাস বাক্য হলো দেশে ও বিদেশে, দেশে ও বিদেশে। এখন লক্ষ্য করো দেশে বিদেশে ব্যাস বাক্য হলো দেশে ও বিদেশে, দেশকেও বুঝাইছি বিদেশকে। উভয় পদের প্রাধান্য পাইলে দ্বন্দ্ব সমাস। এখন বলো তো এই দেশের সাথে একটা এ আছে, বিভক্তি আছে, বিদেশের সাথে এ আছে, বিভক্তি আছে, এটা যে সমস্ত পদ কি দেখে বুঝছো? মাঝে হাইফেন আছে, একত্রে আছে। আর এটা যে ব্যাস বাক্য কি দেখে বুঝছো? ও আছে, হাইফেন নাই, একত্রে নাই, বড় আকারে লেখা। তাহলে এই দেশের সাথে একটা এ আছে, এই দেশের সাথে একটা, বিদেশের সাথে একটা এ আছে। এন্ড কিভাবে বুঝবো এটা যে একটা বিভক্তি? আমরা জানি বিভক্তি প্রধানত দুই প্রকার, আর যেটা শব্দ বা তির্যক বিভক্তি সেটা হলো 7 প্রকার। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। প্রথমার কোনো চিহ্ন নাই, দ্বিতীয় বিভক্তির চিহ্ন কি মনে আছে? কে অথবা রে। তৃতীয় চিহ্ন হলো ধারা দিয়ে কর্তৃক। চতুর্থীর চিহ্ন হলো কে রে জন্মে নিমিত্তে। পঞ্চমী হতে থেকে চেয়ে। ষষ্ঠী র এর। সপ্তমী এ অতে। ওকে, বিভক্তিগুলো। এখন কিভাবে বুঝবো এই শব্দের সাথে বিভক্তি আছে? এ যে আছে এটা তখনই বুঝবা বিভক্তি যখন এটা সরাইয়া ফেললো মূল শব্দের অর্থ থাকবে। লক্ষ্য করো দেশ মূল শব্দ, বিদেশ তার সাথে কি যুক্ত হয়েছে? এ যুক্ত হয়েছে, এ যুক্ত হয়েছে। দ্যাট মিন্স এ ফেলে দিলেও মূল শব্দের অর্থ থাকে, অর্থাৎ এটা এখানে বিভক্তি হিসেবে আসছে। তাহলে এই শব্দেও বিভক্তি আছে, এখানেও বিভক্তি আছে। উভয় পদের প্রাধান্য পাইলে দ্বন্দ্ব সমাস, উভয় পদেই বিভক্তি আছে, অলুক দ্বন্দ্ব। ক্লিয়ার? তাই বুঝছো? উভয় পদের প্রাধান্য পাইলে দ্বন্দ্ব এবং উভয় পদে বিভক্তি আছে, তার নাম অলুক দ্বন্দ্ব। ক্লিয়ার সবার? তাই বুঝছো? বিভক্তি পারি না এখন, অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। আচ্ছা আচ্ছা, বিভক্তি পারি নাই। বিভক্তি না পারলে, এত ছোট বাচ্চাদের পড়া যদি বিভক্তি না পারো তাহলে হয়? বিভক্তি পারবা না কেন? বিভক্তির চিহ্ন হলো প্রথমা বিভক্তির কোনো চিহ্ন নাই, শূন্য অথবা অ। ওকে, দ্বিতীয় বিভক্তির চিহ্ন হলো কে অথবা রে, এই কে রে থাকলে দ্বিতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তির চিহ্ন হলো দ্বারা দিয়ে কর্তৃক অথবা দিয়া। ওকে, দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থীর চিহ্ন হলো কে অথবা রে, কে রে থাকার পরেও নিমিত্তে অথবা জন্যে থাকবে, নিমিত্ত অথবা জন্যে। পঞ্চমীর চিহ্ন হলো হতে থেকে চে, হতে থেকে চে। ষষ্ঠী বিভক্তির চিহ্ন হলো র এর। ওকে, সপ্তমীর চিহ্ন হলো এ অন্তস্থ তে। ওকে, এই বিভক্তি চিহ্নগুলো। প্রথমার কোনো চিহ্ন নাই, দ্বিতীয় কে রে, তৃতীয় দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী কে রে নিমিত্তে অথবা জন্যে থাকবে, পঞ্চমী হতে থেকে চেয়ে থাকবে, ষষ্ঠী র অথবা এর, সপ্তমী এ অন্তস্থতে, এ অতে। ওকে, এগুলো হলো বিভক্তি, এগুলো হলো বিভক্তির চিহ্ন। সবাই একটু মুখস্থ করো।
প্রথমা শূন্য অথবা অ, দ্বিতীয়া কে রে, তৃতীয়া দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী হলো কে রে থাকার পরেও নিমিত্তে অথবা জন্মে থাকবে। ওকে, পঞ্চমীর চিহ্ন হলো হতে থেকে চে, ষষ্ঠীর চিহ্ন হলো র এর, সপ্তমীর চিহ্ন হলো এ অতে। ওকে, তাহলে এবার আসো আমাদের মূল জায়গায় চলে যাই। অলুক দ্বন্দ্ব উভয় পদের প্রাধান্য পাবে এবং সমস্ত পদ ও ব্যাস বাক্যে কি থাকবে, বিভক্তি থাকবে। আমরা তাকে কি বলবো, অলুক দ্বন্দ্ব বলবো। আমরা তাকে কি বলবো, অলুক দ্বন্দ্ব বলবো। যেমন অলুক দ্বন্দ্বের আরেকটা উদাহরণ তোমরা লিখতে পারো, দুধে ভাতে। দুধে ভাতে, এটার ব্যাস বাক্য কি, দুধে, সরি হাইফেন হবে না, ব্যাস বাক্যে কখনো হাইফেন হবে না, হাইফেন সমস্ত পদে হয়। তাহলে এটার ব্যাস বাক্য হলো দুধে ও ভাতে। লক্ষ্য করো দুইটা, দুধ ভাত, দুধ ও ভাত, দুধে ও ভাতে, এটা দ্বন্দ্ব। এখন দুই জায়গায় বিভক্তি আছে, এ আছে এ আছে, সপ্তমী বিভক্তি আছে, এ আছে এ আছে, সমস্ত পদেও বিভক্তি আছে, ব্যাস বাক্য বিভক্তি আছে, তার নাম অলুক দ্বন্দ্ব। উভয় পদের প্রাধান্য পাইছে দ্বন্দ্ব এবং বিভক্তি আছে, তার নাম অলুক দ্বন্দ্ব। ওকে, আমরা যদি বলি মাছে ভাতে, মাছে ভাতে, এটা অলুক দ্বন্দ্ব। ওকে, এটা কি হবে, মাছে ও ভাতে, মাছে ও ভাতে। দেখি তো সবাই বলো তো, ছেলে মেয়ে, ছেলে মেয়ে, এটা অলুক দ্বন্দ্ব হবে কি হবে না? সবাই একটু উত্তর দাও, ছেলে মেয়ে অলুক দ্বন্দ্ব হবে কি হবে না? আমি দেখছি সবাই, ছেলে মেয়ে অলুক দ্বন্দ্ব হবে কি হবে না? ছেলে মেয়ে অলুক দ্বন্দ্ব হবে কি হবে না? সবাই উত্তর দাও। সবাই উত্তর দাও, ছেলে মেয়ে অলুক দ্বন্দ্ব হবে কি হবে না? সবাই উত্তর দাও, ছেলে মেয়ে অলুক দ্বন্দ্ব হবে কি হবে না? ওকে, এতক্ষণ ক্লাসটা অন্য জায়গা থেকে গিয়েছে, এখন ক্লাসটা আই এডুকেশন পেজ থেকে গিয়েছে। তোমরা একটু 2 সেকেন্ড সময় নিয়ে যারা আই এডুকেশন ডিরেক্ট পেজে গিয়েছ, ওই পেজ থেকে যাবা, ওই পেজে গিয়ে মানে অন্যদেরকে মেনশন করবে। ওকে, এবং প্রত্যেকে যতজন আছো প্রত্যেকে একটা লাইক রিয়েক্ট দাও, যেন অন্যরা বুঝে যে আই এডুকেশন পেজে ক্লাসটা একসাথে, মনে করো 6-7টা ক্লাস হচ্ছে, দ্যাটস ওয়াই স্টুডেন্ট ক্লাসগুলো খুঁজে পায় না। ওকে, আই এডুকেশন মেইন পেজে যাও, পেজে গেলে এখন সরাসরি ক্লাসটা দেখতে পাবা। হ্যাঁ, এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, তো এখানে যেন সবাই খুঁজে পায় আমাদেরকে, প্রত্যেকে এখানে হাজিরা দাও আই এডুকেশন মেইন পেজে। ওকে, 1 মিনিট 30 সেকেন্ড সময় নিয়ে যাও। ওকে, তাহলে লক্ষ্য করো, ছেলে মেয়ে, ছেলে মেয়ে ব্যাস বাক্য কি হবে বলো, ছেলে ও মেয়ে, ছেলে ও মেয়ে, এটা দ্বন্দ্ব। কিন্তু এই ছেলের সাথে যে একার আছে, এই একারটা কেটে দাও তো, তাহলে কি রইলো, ছেলের একার কেটে দাও সেল, মেয়ের একার কেটে দাও কি হইলো, মেও, তাহলে হইলো, হয় নাই। অর্থাৎ ছেলে মেয়ের সাথে, ছেলে মেয়ে, ছেলে ও মেয়ে দ্বন্দ্ব সমাস, কিন্তু এর সাথে কোনো বিভক্তি নাই, তাহলে এটা অলুক দ্বন্দ্ব না। বিভক্তি তখনই বুঝবা যখন বিভক্তি ফেলে দিল মূল শব্দের অর্থ থাকবে। যেমন আমরা যদি বলি জলে, জলে স্থলে, জলে স্থলে, লক্ষ্য করো ব্যাস বাক্য কি, জলে ও স্থলে, জলে ও স্থলে, তাহলে জলে স্থলে, জলে ও স্থলে, এখানে বিভক্তিটা ফেলে দাও তো কি থাকলো, বলো জল, আর স্থলের বিভক্তিটা ফেলে দাও কি থাকলো, স্থল। দ্যাট মিন্স বিভক্তি ফেলে দিল, মূল শব্দের অর্থ আছে, অর্থাৎ এই শব্দে একারটা বিভক্তি হিসেবে আসছে, কিন্তু ছেলে মেয়ের মধ্যে কোনো বিভক্তি নাই, কারণ ছেলে লিখতে একার লাগে, মেয়ে লিখতে একার লাগে, এটা কোনো বিভক্তি না। বিভক্তি কখন বুঝবা, বুঝবা যে যে বিভক্তি ফেলে দেওয়ার পরেও মূল শব্দের কি থাকে, অর্থ থাকে। ওকে, মূল শব্দের কি অর্থ থাকে। তাহলে এখানে ব্র্যাকেটে লেখো, ছেলে মেয়ে দ্বন্দ্ব কিন্তু অলুক দ্বন্দ্ব না। সবাই, ছেলে মেয়ে দ্বন্দ্ব কিন্তু অলুক দ্বন্দ্ব না, ব্র্যাকেটে লেখো, ছেলে মেয়ে দ্বন্দ্ব কিন্তু অলুক দ্বন্দ্ব না। আশা করি বুঝতে পেরেছ, অলুক নিয়ে কারো কোনো কনফিউশন নাই। একটু ঝামেলার কারণে ক্লাসটা অন্য জায়গায় দিয়েছে, সবাই ঠিকঠাক মতো খুঁজে পাচ্ছে না, মেসেজ দিচ্ছে, এই একটু ভুল করলেই ডান বাম হয়ে গেলেই উল্টো হয়ে যায়। ওকে, তাহলে ছেলে মেয়ে দ্বন্দ্ব কিন্তু কি না বলো, অলুক দ্বন্দ্ব না, ছেলে মেয়ে দ্বন্দ্ব কিন্তু অলুক দ্বন্দ্ব না। এখন তো পেজে ক্লাস দেখা যাচ্ছে। ওকে, ওকে, তো অলুক দ্বন্দ্ব আমরা পড়লাম। স্টার দ্বন্দ্বের মধ্যে কিছু আছে, একটা লিখবে এক শেষ দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব, এক শেষ দ্বন্দ্ব।
ওকে, এক শেষ দ্বন্দ্ব। কালকে কয়েকজন কমেন্ট করছে যে জীবনে মানে অনলাইনে এত লম্বা ক্লাস করেছি। বিশ্বাস করো, তোমরা একটু যারা শিখতে আসছো তোমাদেরকে একটু সময় নিয়ে আসো, একদিনে যেন শেষ হয়ে যায়। সমাজ তো 2 বছরে শিখতে পারি নাই, তাই না? ওকে, এবার আসো এক শেষ দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? এক শেষ দ্বন্দ্ব। ওকে, মনে রাখবা, লিখবা যখন প্রধান পদটি, আমি কিন্তু এগুলো স্কিপ করতে পারতাম, বাট তোমরা যখন গিয়ে পরীক্ষার হলে পেয়ে যাবা তখন কিন্তু খারাপ লাগবে যে ভাইয়া পড়ায় না, আমি কোনো কিছু বাদ দেই না। ওকে, যখন প্রধান পদটি অন্য পদের অর্থ নির্দেশ করে, অন্য পদের অর্থ নির্দেশ করে এবং অন্য পদগুলো লোপ পায়, অন্য পদগুলো লোপ পায়। যখন প্রধান পদটি অন্য পদের অর্থ নির্দেশ করে এবং অন্য পদগুলো লোপ পায়। ওকে, অথবা মানে অথবা লিখবা, আরেকটা কথা লিখবা, অথবা লিখবা শেষ পদ অনুসারে, এই কথাটা ইম্পর্টেন্ট, শেষ পদ অনুসারে, শেষ পদ অনুসারে, কি পদ অনুসারে? শেষ পদ অনুসারে শব্দের রূপ নির্ধারিত হয়, শব্দের রূপ নির্ধারিত হয়। শেষ পদ অনুসারে শব্দের রূপ নির্ধারিত হয়। অনেকে দুই একজন আছে একটু অতি চালাক, ভাবে দ্বন্দ্ব সমাস এগুলো তো সব পারা যায়, ভাইয়া কেন এগুলো আমার করা লাগবে না। কিন্তু একটু পরে যখন আমি কর্মধারায় যাব, উপমান উপমিতে যাব, আমি যখন বহুব্রীহি সমাসের প্রকার পড়াবো, আমি যখন তৎপুরুষ সমাসের প্রকার পড়াবো, ওগুলো কিন্তু তোমরা পারো না। ঠিক আছে, ওখানে অনেক নিত্য নতুন অনেক বিষয় আছে যা ট্রিকি বিষয়, তোমাকে জানতেই হবে। ওকে, এবার আসো, তাহলে যখন প্রধান পদটি অন্য পদের অর্থ নির্দেশ করে এবং অন্য পদগুলো কি পায়? লোপ পায়। আরেকটা কথা যদি বলি, শেষ পদ অনুসারে শব্দের রূপ নির্ধারিত হয়। কোন পদ অনুসারে? শেষ পদ অনুসারে শব্দের রূপ নির্ধারিত হবে। মনে রাখবা, একাধিক পদ একটা নতুন পদে পরিণত হইলে তাকে বলে এক শেষ দ্বন্দ্ব। যেমন আমরা বলতে পারি এরকম, সে, তুমি ও আমি, সে, তুমি ও আমি। বলো তো শেষ পদ কোনটা? আমি। তাহলে শেষ পদ অনুসারে শব্দের রূপ নির্ধারিত হয়। তাহলে সে, তুমি, আমি, এটা বহুবচন, উভয় মিলে কি তোমরা হবে, তারা হবে, না আমরা হবে? আমরা। ওকে, সে, তুমি, আমি, কি হলো? আমরা। এখন যদি বলি সে ও তোরা, সে ও তোরা, কি হবে বলো? শেষ পদ অনুসারে হবে। সরি, আমরা যদি বলি সে ও তোরা, না, তোরা তো বহুবচন হয়ে গেছে, সে ও তুই, বা আমরা বলতে পারি এরকম, ইয়েস, তুই, সে ও তুই ইকুয়াল টু কি হবে? তোরা। শেষ পদ অনুসারে তুই থেকে তোরা, বহুবচন হয়েছে, সে ও তুমি, সে ও তুমি, কি হয়েছে? তোমরা। সে ও তুমি, কি হলো? তোমরা। ওকে, শেষ পদ অনুসারে শব্দের রূপ নির্ধারিত হবে। কোন পদ অনুসারে বলো? শেষ পদ অনুসারে। তাহলে মনে রাখবা একটা কথা, অনেকগুলো পদ। এখন কি বলছি? যখন প্রধান পদটি অন্য পদের অর্থ নির্দেশ করে এবং অন্য পদগুলো লোপ পায়। এই প্রধান পদটির মধ্যে সে আছে, তুমি আছে, আমি আছি, সবাইকে বোঝাইলে দ্বন্দ্ব এবং সবগুলো একটা নতুন রূপ ধারণ করছে, তার নাম এক শেষ দ্বন্দ্ব। এই তোরার মধ্যে সেও আছে, তুইও আছে, সবাইকে বুঝাইলে দ্বন্দ্ব এবং সবগুলো একটা নতুন রূপ ধারণ করেছে, তার নাম এক শেষ দ্বন্দ্ব। সবাইকে বুঝাইলে দ্বন্দ্ব, এই তোমরার মধ্যে দুইজনই আছে, সবার অর্থ প্রাধান্য পাইলে দ্বন্দ্ব, সবগুলো একটা নতুন রূপ ধারণ করছে, তার নাম এক শেষ দ্বন্দ্ব। লাস্ট দ্বন্দ্ব স্টার্ট, লিখবা বহুপদী দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব বলো? বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব লিখবা তিন বা তার অধিক পদ মিলে যে দ্বন্দ্ব সমাস হয়, দ্বন্দ্ব সমাস হয়, তিন বা তার অধিক পদ মিলে যে দ্বন্দ্ব সমাস হয়। একদম সহজ, তিনটা পদ অথবা তার অধিক পদ মিলে যে দ্বন্দ্ব হবে তার নাম বহুপদী দ্বন্দ্ব। যেমন সাহেব, সাহেব হাইফেন বিবি হাইফেন গোলাম, সাহেব বিবি হাইফেন কি গোলাম। মনে রাখবে এটা কি পদ? এটা হলো সমস্ত পদ। কি দেখে বুঝছো? ক্লোজ আছে, মাঝে হাইফেন আছে, এটাকে আমরা জাস্ট যেভাবে আছে ওইভাবে লিখবো, কমা দিয়ে শেষটার আগে ও দিয়ে দিব। তাহলে কি হবে? সাহেব কমা বিবি কমা, সরি শেষটায় কমা হবে না, শেষটায় ও হবে। ওকে, কমা ও গোলাম। তাহলে লক্ষ্য করো,
ব্যাস বাক্যে কমা হয় না সবগুলোতে, শেষটায় ও হবে। তাহলে সাহেব বিবি গোলাম, সাহেব বিবি ও গোলাম। তাহলে লক্ষ্য করো সাহেবকে, এই যে এখানে কয়টা শব্দ, তিনটা পদ, তিনটা পদের অর্থই প্রাধান্য পাইছে। এবং লক্ষ্য করো পদগুলো পরিবর্তন হয় না, অপরিবর্তনীয় আছে, যেরকম ছিল সেরকম থাকবে। তিন বা তার অধিক পদ মিলে যে দ্বন্দ্ব সমাস হয়, ব্র্যাকেটে লিখবা পদগুলো অপরিবর্তনীয় থাকবে, পদগুলো অপরিবর্তনীয় থাকবে। এক শেষ দ্বন্দ্বে কিন্তু পরিবর্তন হয়ে গেছে, অপরিবর্তনীয় থাকবে। পদগুলো কি থাকবে? অপরিবর্তনীয় থাকবে, পদগুলো অপরিবর্তনীয় থাকবে, পদগুলো কি থাকবে? অপরিবর্তনীয় থাকবে। ক্লিয়ার? তাহলে লক্ষ্য করো সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলাম। এখন আমরা যদি বলি নাক কান গলা, কি বল ব্যাস বাক্য কি বলবা? নাক কান ও গলা। আমরা যদি বলি চন্দ্র গ্রহ সূর্য তারা, আমরা যদি বলি এরকম চন্দ্র হাইফেন গ্রহ হাইফেন সূর্য হাইফেন তারা, বলো এটা কি পদ? এটা সমস্ত পদ। কি দেখে বুঝছো? মাঝে হাইফেন দেখে। এখন এটা কি বলবা? চন্দ্র কমা চন্দ্র কমা সূর্য কমা গ্রহ ও তারা, ও তারা। লক্ষ্য করো তিন বা তার অধিক পদ মিলে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে বলবো এক বহুপদী দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? চন্দ্র গ্রহ সূর্য তারা, চন্দ্র গ্রহ সূর্য তারা, সবার অর্থ প্রাধান্য পাইছে এবং তিনের অধিক শব্দ আছে, এই জন্য বহুপদী দ্বন্দ্ব। এই জন্য কি দ্বন্দ্ব বলো? বহুপদী দ্বন্দ্ব। হাঁস মুরগি কবুতর, কি হবে? হাঁস মুরগি ও কবুতর। ওকে, পারা যাবে। নেক্সট স্টার, দ্বন্দ্ব সমাস ফিনিশ, দ্বন্দ্ব শেষ। সকল দ্বন্দ্ব পড়ানো হয়েছে, সব ধরনের দ্বন্দ্ব পারবা। ওকে, ভাইয়ের ক্লাস মানি কোনো কিছু বাদ থাকবে না। লিখবা কর্মধারয় সমাস। কি সমাস? কর্মধারয় সমাস। গত ক্লাসে পড়িয়েছিলাম কর্মধারয় পরপদের প্রাধান্য পাবে, আগে পরে অ্যাডজেক্টিভ থাকবে, ব্যাস বাক্যের যে যে সে যা তা যিনি তিনি ন্যায় মতো রূপ আসবে, তার নাম কি সমাস? কর্মধারয় সমাস। আজকে কর্মধারয় সমাসের প্রকার পড়ব। এটি 5 প্রকার। বলো এটি কত প্রকার? এটি 5 প্রকার। কর্মধারয় সমাস কত প্রকার? 5 প্রকার। 1 নম্বরে হলো সাধারণ কর্মধারয়। সবাই কি কর্মধারয় বলো? সাধারণ কর্মধারয়। কর্মধারয় সমাস 5 প্রকার। 1 নম্বরে হলো সাধারণ কর্মধারয়। কিছু বিশেষ বিশেষ নিয়ম আছে যা ফলো করলে প্র্যাকটিস ভাইয়ের সাথে করতে করতেই তোমরা পেরে যাবা। তাহলে সাধারণ কর্মধারয় 1 নম্বরে কি কর্মধারয় বলো? সাধারণ কর্মধারয়। এই সাধারণ কর্মধারয় বই যখন পড়বা, বইয়ের মধ্যে লেখা আছে বিশেষ্য কিংবা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য কিংবা বিশেষণ ভাবাপন্ন পদের যে সমাস হয় তাকে সাধারণ কর্মধারয় বলে। কিন্তু এটা পড়ে জীবনে তুমি কিছু বুঝবা না, আমি একদম লিখে দিব কিভাবে সাধারণ কর্মধারয় হয়, শুধু একটু পড়লেই পারবা। মনে রাখবা 1 নম্বরে সাধারণ কর্মধারয় কিভাবে হবে মনে রাখবা। এখানে বাম পাশে লেখো বিশেষ্য, বাম পাশে তীর চিহ্ন দিয়ে লেখো বিশেষ্য প্লাস বিশেষ্য। মনে রাখবা দুইটা বিশেষ্য হয়েও সাধারণ কর্মধারয় হবে যদি একজনকে বোঝায়, যেমন জজ সাহেব, জজ সাহেব। মনে রাখবা দুটি বিশেষ্য তখনই সাধারণ কর্মধারয় হবে যখন দুইটা মিলে একজনকে বোঝাবে। আমরা কর্মধারয় সমাসের বেসিকটা গত ক্লাসে বলেছিলাম, ওই বেসিকটা মাথায় রাখবা। যে যে সে যা তা যিনি তিনি ন্যায় মতো রূপ আসে কর্মধারয় সমাসে। তাহলে জজ সাহেব কি হবে বলো? যিনি জজ তিনি সাহেব। মনে রাখবা যিনি জজ তিনি সাহেব, তিনি সাহেব। মনে রাখবা দুইটি বিশেষ্য তখনই কর্মধারয় হবে যখন একটাকে বোঝাবে। অনুরূপ ভাবে আমরা বলতে পারি, লক্ষ্য করো, আমরা বলতে পারি এরকম রাজর্ষি, 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 যিনি রাজা তিনি ঋষি, যিনি রাজা তিনি ঋষি, তিনি ঋষি, রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি। আমরা বলতে পারি পণ্ডিত মশাই, যিনি পণ্ডিত তিনি মশাই। আমরা বলতে পারি ডাক্তার সাহেব, যিনি ডাক্তার তিনি সাহেব। আমরা বলতে পারি লাট সাহেব, যিনি লাট তিনি সাহেব। তাহলে দুইটা বিশেষ্য মিলেও কর্মধারয় হবে যদি দুইটা মিলে কয়টাকে বোঝায়? একটাকে বোঝায়। কয়টাকে বোঝায়? একটাকে বোঝায়। তারপরে আসো, তারপরে আমরা বলবো মনে রাখবা সমস্ত পদের আগের অংশ যদি বিশেষণ হয় হতে পারে, পরের অংশ আবার কি হতে পারে? বিশেষ্য হতে পারে। আগে বিশেষণ পরে বিশেষ্য মিলেও কর্মধারয় হবে, তার নাম হলো সাধারণ কর্মধারয়। এখন আমরা যত কর্মধারয় পড়ছি সব কর্মধারয় কি বলো? সাধারণ কর্মধারয়। যেমন আমরা বলতে পারি নীল পদ্ম, কি পদ্ম বলো? নীল পদ্ম। তাহলে পদ্ম কেমন? নীল।
মনে রাখবা পরেরটা বিশেষ্য, আগেরটা বিশেষণ। বিশেষণ প্লাস বিশেষ্য মিলে সাধারণ কর্মধারয় হয়। লিখবা নীল যে পদ্ম, নীল যে পদ্ম। অনুরূপ ভাবে আমরা বলতে পারি সুন্দর জামা, সুন্দর যে জামা। আমরা বলতে পারি সৎ লোক, কি লোক বলো? সৎ লোক, সৎ যে লোক। আগেরটা বিশেষণ, পরেরটা বিশেষ্য। আমরা বলতে পারি সুন্দর জামা, সুন্দর যে জামা। ওকে ওকে, মনে থাকবে? তাহলে দুইটা বিশেষ্য মিলেও সাধারণ কর্মধারয় হয়। সমস্ত পদের আগে বিশেষণ, পরে বিশেষ্য, সেটা মিলেও কি হয়? সাধারণ কর্মধারয় হবে। এখন আমরা যা লিখছি সব কি বলো? সাধারণ কর্মধারয়। মনে রাখবে এবার আগে হলো বিশেষ্য, সমস্ত পদের আগের অংশ বিশেষ্য, পরের অংশ বিশেষণ, সেটাও সাধারণ কর্মধারয় হতে পারে। যেমন আমরা বলতে পারি চাল ভাজা, কি ভাজা? চাল ভাজা। তাহলে কি লিখবা? ভাজা যে চাল, ভাজা যে চাল। লক্ষ্য করো এই যে চাল ভাজা, চাল হলো বিশেষ্য, ভাজা হলো বিশেষণ, ভাজা বিশেষণ, চাল হলো বিশেষ্য। তাহলে একটা বিশেষ্য, আগেরটা বিশেষ্য, পরেরটা বিশেষণ মিলেও কর্মধারয় হতে পারে, সেটা হবে সাধারণ কর্মধারয়। কি কর্মধারয় বলো? সাধারণ কর্মধারয়। আমরা যদি বলি অনুরূপ ভাবে নরাধম, নরাধম, তাহলে এখানে দুইটা শব্দ, নর প্লাস অধম। নর মানে পুরুষ বিশেষ্য, অধম এটা হলো কি বিশেষণ। তাহলে অধম যে নর, একটু উল্টো করে লিখবো, অধম যে নর, তারে বলে নরাধম। অনুরূপ ভাবে আমরা বলতে পারি পটল ভাজা, কি হবে বলো? ভাজা যে পটল। আমরা বলতে পারি হলুদ বাটা, কি বাটা? হলুদ, হলুদ বাটা। এখন তুমি বলবে এটা কেমনি কি হলো? হলুদ এটা হলো বিশেষ্য, বাটা অবস্থায় আছে, এটা বিশেষণ। যদি কোনো কিছু তার অবস্থা বোঝায়, মানে কোন পরিচয় দেয়, সেটা হলো অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে বাটা যে হলুদ, হলুদ বাটা, কি বলবো বলো? বাটা যে হলুদ। তারপরে লিখবা দুইটাই বিশেষণ, বিশেষণ প্লাস বিশেষণ। মনে রাখবা দুইটা বিশেষণ হয়েও কর্মধারয় হতে পারে, তার নাম সাধারণ কর্মধারয়। যেমন সব শর্ত হলো এই দুইটা বিশেষণ একজন ব্যক্তি বা বস্তুকে বুঝাইতে হবে। যেমন চালাক চতুর, চালাক চতুর, চালাক চতুর। লিখবা যে চালাক সে চতুর, যে চালাক সে চতুর, যে চালাক সে চতুর। মনে রাখবা দুইটা বিশেষণ কর্মধারয় হবে যখন একটাকে বোঝাবে। যেমন আমরা বলতে পারি কাঁচা মিঠা, কাঁচা মিঠা। তাহলে এটা আবার কি? এটা কি যে যে সে আসবে না, যা কাঁচা তাই মিঠা, যা কাঁচা তাই মিঠা, যা কাঁচা তাই মিঠা। ওকে, তাহলে কি বললাম? চালাক চতুর, যে চালাক সে চতুর, কাঁচা মিঠা, যা কাঁচা তাই মিঠা। ওকে, সহজ সরল, আমরা বলতে পারি সহজ সরল, যে সহজ সে সরল, যে সহজ সে সরল। এই বুঝতে পারতেছো তোমরা? বুঝতে পারতেছো সবাই? বুঝতে পারতেছো সবাই? বলো তো একযোগে বলো, বুঝতে পারতেছো সবাই? সবাই বলো বুঝতে পারতেছো? ওকে, ঠিক আছে। এবার আসো তাহলে বিশেষণ যোগ বিশেষণ, লাস্ট ওয়ান লিখবা ক্রিয়া প্লাস ক্রিয়া, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রিয়া প্লাস ক্রিয়া, মনে রাখবা দুটি ক্রিয়া ও কর্মধারয় হতে পারে যদি একটার পর একটা ঘটে বোঝায়। লিখবা আসা যাওয়া, আসা যাওয়া। মনে রাখবা এই আসা যাওয়াটা আমরা পড়েছিলাম আসা ও যাওয়া দ্বন্দ্ব, ঠিক আছে। এবার লিখবা আগে আসা পরে যাওয়া, আগে আসা পরে যাওয়া, আগে আসা পরে যাওয়া। ওকে, আমরা অনুরূপভাবে বলতে পারি ধোয়া মোছা, ধোয়া মোছা। তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? আগে ধোয়া পরে মোছা। মনে রাখবা যদি দুইটি ক্রিয়া একটার পর একটা ঘটে বোঝায় সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো সাধারণ কর্মধারয়। আর যদি এবং ওয়ার দ্বারা যুক্ত হয় তাহলে বলবো দ্বন্দ্ব। মাইন্ড ইট। যদি বলতাম ধোয়া ও মোছা তাহলে দ্বন্দ্ব, আর যদি বলি আগে ধোয়া পরে মোছা তাহলে কি হবে? কর্মধারয়। মনে রাখবা দুটি ক্রিয়া কর্মধারয় হতে পারে যদি একটার পর একটা ঘটে বোঝায়। যদি কি বলো? একটার পর একটা ঘটে বোঝায়। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট আমরা এবার কর্মধারয় সমাসে আমরা কিছু চেঞ্জ আছে, মনে রাখবা। আমরা যদি বলি মহা যে নবী, মহান যে নবী, আচ্ছা কি বল?
ওকে, ঠিক আছে। আমরা যদি বলি এরকম, লক্ষ্য করো, সুন্দর সুন্দর লতা, এটা হলো সমস্ত পদ, ব্যাস বাক্যে এটা স্ত্রী হয়ে যাবে, সুন্দরী যে লতা, সুন্দর লতা। ওকে, তাহলে হরিণ শিশু, হরিণীর শিশু, ব্যাস বাক্য হয়ে যাচ্ছে। ছাগ দুগ্ধ, ছাগির দুগ্ধ। এরকম কিছু চেঞ্জ আছে, আমরা সেটা আস্তে আস্তে পড়িয়ে দিব। এবার আসো 2 + 3, আমরা কর্মধারয় সমাস পড়ছি। এটা কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বরে পড়েছি সাধারণ কর্মধারয়, ফিনিশ। এবার 2 আর 3 একসাথে লিখবো তোমাদের সুবিধার্থে। 2 আর 3 লিখবো উপমান ও উপমিত কর্মধারয়, উপমিত কর্মধারয়, উপমান ও উপমিত কর্মধারয়, উপমান ও উপমিত কর্মধারয়। ওকে, এখানে কয়টা সমাস বলো? 2টা। সবাই একটু অতিরিক্ত মনোযোগ দিবা, কারণ এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। তোমরা যারা এই জিনিসটা নিয়ে বহু বছর ধোঁয়াশায় ছিল, আজকে একদম ক্লিয়ার হয়ে যাবে। আস্তে আস্তে আমরা ব্যাকরণের দিকে ঢুকতেছি। ওকে, উপমান ও উপমিত কর্মধারয়, বলো উপমান ও উপমিত কর্মধারয়। আমি যেভাবে লিখবো তাই লিখবা। লিখবা উপমেয়, যা লিখছি তাই লিখবা, অন্য কিছু না। আমি ভুল করি নাই, ঠিক আছি। ওকে, কি বললাম? উপমেয়, উপমেয় সামনে লিখবা যাকে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয়, উপমেয় যাকে তুলনা করা হয়। ওকে, তারপরে লাইন লিখবা উপমান, উপমান, ঠিক আছে লেখা। যার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয়, তুলনা করা হয়। উপমেয় যাকে তুলনা করা হয়, উপমান যার সাথে তুলনা করা হয়। তারপরে লাইন লিখবা সাধারণ গুণ, সাধারণ গুণ অথবা ধর্ম, সাধারণ গুণ অথবা কি ধর্ম। লিখবা যে গুণকে কেন্দ্র করে তুলনা করা হয়, যে গুণকে কেন্দ্র করে, কেন্দ্র করে তুলনা করা হয়, তুলনা করা হয়, যে গুণকে কেন্দ্র করে তুলনা করা হয়। 3টা লাইন মুখস্থ করেছি, 3টে হেডলাইন, একটা উপমেয়, একটা উপমান, একটা সাধারণ গুণ অথবা ধর্ম। একদম মুখস্থ করো সবাই, এই 3টা হেডলাইন সবাই মুখস্থ করো। উপমেয় কাকে বলে? যাকে তুলনা করা হয়। উপমান কাকে বলে? যার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয়। সাধারণ গুণ কাকে বলে? যে গুণকে কেন্দ্র করে তুলনা করা হয়। লক্ষ্য করো, আমরা যখন একজনকে আরেকজনের সাথে তুলনা করি, তখন লক্ষ্য করো আমরা বলি তুমি আমার মতো ভালো, তুমি আমার মতো কালো, তুমি আমার মতো লাল, নীল, বেগুনি। ওয়াও, এই যে লাল, নীল, বেগুনি, ওয়াও টাইপের কিছু বিশেষণ অ্যাড করো না, এগুলোকে আমরা বলবো সাধারণ গুণ বা ধর্ম। আর যাকে তুলনা করা হবে তাকে আমরা বলবো উপমেয়, যার সাথে তুলনা করা হবে তাকে বলবো উপমান। সে ফর এক্সাম্পল লিখতে হবে না। লক্ষ্য করো চন্দ্রমুখ, চন্দ্রমুখ, এখন চন্দ্রকে মুখের সাথে তুলনা করছো না মুখকে চন্দ্রের সাথে তুলনা করছো? ডেফিনেটলি মুখকে কার সাথে? চন্দ্রের সাথে। তাহলে কাকে, যাকে তুলনা করা হয় তার নাম উপমেয়। এখানে মুখটা হলো উপমেয়, যার সাথে তুলনা করা হয় তার নাম উপমান। কার সাথে তুলনা করেছি? চন্দ্রের সাথে। তাহলে মুখ হলো উপমেয়, চন্দ্র হলো উপমান। আশা করি বুঝতে পেরেছ। তাহলে 3টা শব্দ আবার একটু মুখস্থ করো। যাকে তুলনা করা হয় তাকে বলবো উপমেয়, যার সাথে তুলনা করা হয় তাকে বলবো উপমান। একজনকে আরেকজনের সাথে যখন কম্পারিজন করা হয় তখন আমরা মাঝে একটা বিশেষণ উল্লেখ করি, ওই বিশেষণের নাম হলো সাধারণ গুণ অথবা ধর্ম। আশা করি বুঝতে পেরেছ। যাদের এই পেজে জায়গা নাই, একসাথে 5-7 লাইন লিখতে পারবা না, পরের পৃষ্ঠায় চলে যাও, কারণ এক জায়গায় থাকতে হবে। ওকে, যাদের পেজ একটু অল্প, অর্ধেকের কম আছে, একদম কম আছে, তারা পরের পৃষ্ঠায় চলে যাও। মিনিমাম অর্ধেক পেজ লাগবে এটা লিখতে, এখন যা লিখবো। ওকে, তাহলে লক্ষ্য করো, আমি একটা উদাহরণ লিখি, আগে একটু বুঝো তারপরে লিখবা। ওকে, কাজলের ন্যায় কালো চোখ, কাজলের ন্যায় কালো চোখ, কাজলের ন্যায় কালো চোখ। সবাই আগে একটু মনোযোগ দেয়, এখানে আমরা 2টা সমাস লিখবো। লক্ষ্য করো, এখানে আমরা 2টা সমাস লিখবো, একটা হলো উপমান আর একটা হলো উপমিত, রাইট? তাহলে খাতার বাম পাশে থাকবে উপমান আর ডান পাশে থাকবে উপমিত। আগে একটু বুঝো, বলো এখানে কাকে কার সাথে তুলনা করেছো? কাজলের ন্যায় কালো চোখ, চোখকে কার সাথে? কাজলের সাথে। তাহলে বলো তো যাকে তুলনা করা হয় তার নাম কি? উপমেয়। তাহলে চোখ কি বলো?
উপমেয়। বলো কার সাথে তুলনা করেছো? কাজলের সাথে। যার সাথে তুলনা করা হয় তাকে আমরা বলবো উপমান। উপমান। আর এই দুইজনের সাথে কি তুলনার মাধ্যমটা কি বলো? কালো। তাহলে কালোটাকে বলবো আমরা সাধারণ গুণ। সাগুণ। সাগুণ মানে সাধারণ গুণ। তাহলে লক্ষ্য করো, আমরা একজনকে আরেকজনের সাথে তুলনা করলে, যাকে চোখকে তুলনা করেছি কাজলের সাথে, যাকে তুলনা করব উপমান, যার সাথে তুলনা করব যাকে তুলনা করব উপমেয়, যার সাথে করব উপমান, যে গুণ উল্লেখ থাকবে সাদা, কালো, নীল, লাল, বেগুনি, হলুদ, মোটা, তাজা, এগুলোকে আমরা বলবো সাধারণ গুণ। বলো এগুলোকে আমরা কি বলবো? ওকে, সাধারণ গুণ। এবার আসো লক্ষ্য করো, তাহলে আমরা এই যে দুইটা পার্টি, আমরা একটা উপমান আর একটা উপমিত কর্মধারয়। লক্ষ্য করো, এই সাধারণ গুণ আর উপমান একসঙ্গে করলাম। কি বললাম বলো? সাধারণ গুণ আর উপমানকে একত্রিত করলাম। কে বাদ করলো? উপমেয় বাদ করলো। মানে যাকে তুলনা করব সেই থাকবে না। বললাম আমার মতো মোটা, আমার মতো কালো, টেবিলের মতো চওড়া, কিন্তু কে চওড়া? চন্দ্রের মতো উজ্জ্বল। কি উজ্জ্বল? প্রশ্ন আসে না? বললাম চন্দ্র উজ্জ্বল। এখানে লক্ষ্য করো, চন্দ্র আছে, উজ্জ্বল আছে। উজ্জ্বল একটা গুণ, বিশেষণ আছে। কি উজ্জ্বল? বলি নাই। নিম তিতা, নিমের ন্যায় তিতা। কি তিতা বলছি? তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। কি শুভ্র সেটা আমরা বলি নাই। তাহলে যদি লক্ষ্য করো উপমেয় উল্লেখ না থাকে, শুধু একটা সাধারণ গুণ থাকে আর উপমান থাকে, এই দুইটা মিলে হয় উপমান কর্মধারয়। উপমান কর্মধারয়। সবাই উপমান কর্মধারয়। ওকে, বলো এই দুইটা মিলে কি হবে? উপমান কর্মধারয়। ওকে, এবার আসো, তাহলে কে বাদ পড়লো? উপমেয় বাদ পড়লো। যাকে তুলনা করব সেই থাকবে না। আমি বললাম নিম তিতা, দেখ বাক্য হয় নিমের ন্যায় তিতা। প্রশ্ন করো কি তিতা? উল্লেখ নাই। বললাম তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। কি শুভ্র? বলি নাই। ওকে, যাকে তুলনা করব তার নামই থাকবে না, প্রশ্নবোধক একটা চিহ্ন থাকবে, তখন সেটাকে আমরা বলবো কি বলো? উপমান কর্মধারয়। এবার আসো সবাই একটু আমার সাথে উত্তর দাও তো। কাজল, কাজল, কাজল নাউন না অ্যাডজেক্টিভ? নাউন নাকি অ্যাডজেক্টিভ? কাজল দিস ইজ নাউন, বাংলায় বলি বিশেষ্য। আর বলো কালো কি? কালো অ্যাডজেক্টিভ। মনে রাখবা, সমস্ত পদে যদি একটা বিশেষ্য থাকে, বলো একটা কি থাকে? বিশেষ্য থাকে। আর একটা যদি বিশেষণ থাকে, নিশ্চিত তুলনা বুঝাইলে চোখ বন্ধ করে বলে দিবা এটা একটা উপমান কর্মধারয়। সমস্ত পদে সাধারণত পূর্বপদ পরপদ থাকে। পূর্বপদ এবং পরপদের মধ্যে যদি কোনো বিশেষণের উপস্থিতি পাও, তাহলে বলে দিবা এটা উপমান কর্মধারয়, যদি তুলনা বুঝায়। এখন বলবো ভাইয়া সাধারণ কর্মধারয়তে আছে, যেমন আমরা বলেছিলাম একটু আগে মাছ ভাজা, ভাজা যে মাছ, বলতো এখানে কি তুলনা বুঝাইছে? না। নিম তিতা, নিমের ন্যায় তিতা, এখানে তুলনা বুঝাইছে, নিমের সাথে কম্পারিজন। ওকে, তাহলে লক্ষ্য করো, একটা বিশেষ্য আর একটা বিশেষণ থাকলে বলবো এটা উপমান কর্মধারয়। ওকে, আরেকটা কথা লক্ষ্য করো, আরেকটা কথা ব্র্যাকেটে লিখবা, বাস্তব কথা। কি কথা? বাস্তব কথা বা সত্য কথা। কি কথা? বাস্তব তুলনা। বাস্তব কথা না বললে বাস্তব তুলনা লেখো, তাহলে ভালো হবে। ওকে, বাস্তব তুলনা। তুলনা। ওকে, যেমন লক্ষ্য করো, আমরা বললাম রক্তলাল, উদাহরণ লেখো রক্তলাল। রক্তলাল, সবাই একযোগে আমার সাথে বলো তো, এখানে কয়টা শব্দ? দুইটা, একটা রক্ত আর একটা কি লাল। রক্ত মানে নাম, নাউন, আর লাল মানে অ্যাডজেক্টিভ। নাউন আর অ্যাডজেক্টিভ মিলে কি হয় বলো তো? উপমান কর্মধারয়। এখন তুমি আরেকটা জিনিস বলো, রক্ত লাল, রক্তের ন্যায় লাল। রক্তের ন্যায় লাল, কি লাল বলা আছে? নাই। যাকে তুলনা করলাম তার নামই থাকলো না। এবার আসো আরেকটা জিনিস বলো, তাহলে একটা নাউন একটা অ্যাডজেক্টিভ, নাউন আছে অ্যাডজেক্টিভ আছে, এই সূত্র বললাম। এবার আরেকটা লাস্ট কথা, লাস্ট কথা বলো, বাস্তব তুলনা। মানে রক্তটা কি আসলে লাল হয় না কালো হয়? এটা সত্য কথা না? বাস্তব কথা। তাহলে কথাটা যদি বাস্তবতার সাথে মিল থাকে, তাহলে বলে দিবা দিস ইজ উপমান কর্মধারয়। দিস ইজ উপমান কর্মধারয়। তাহলে কি লিখবা? রক্তের ন্যায় লাল। অবশ্যই বাম পাশে উদাহরণ থাকবে, রক্তের ন্যায় লাল। আর আমাদের পড়ায় টিচাররা আগে ন্যায় থাকলে এটা হবে, পরে ন্যায় থাকলে ওইটা হবে। যারা এই টাইপের কথাবার্তা করে সমাস উপমান আর উপমেয় পড়াবে, তুমি এইটুক বুঝে নিবা এই লোকগুলো সমাসই বুঝে না। ওকে, সমাস উপমান উপমেয়টা এটা নির্ণয় করার বিষয় হলো
কার সাথে কার তুলনা, উপমানের সাথে যদি সাধারণ গুণের তুলনা হয় সেটাকে বলবো উপমান কর্মধারয়, আর উপমেয়ের সাথে উপমানের তুলনা হইলে সেটাকে বলবো উপমিত কর্মধারয়। আগে নেয় পরে নেয়, এগুলো দিয়ে যদি কেউ সমাস পড়ায় তোমাকে বুঝবা এই লোকটা সমাস পারে না, নিশ্চিত কোন একজন শিক্ষক থেকে সে ডিরেক্ট ফটোকপি করছে অথবা বই থেকে পড়ছে, দেখছে মেজরিটির মাঝে নেয় আছে, তাহলে এটা কি হয়ে যাবে বলো? তাহলে এটা হয়ে যাবে কি এই যে উপমান কর্মধারয়। এগুলো বলা যাবে না, এগুলো পড়া যাবে না। পড়তে হলে একটু বুঝতে হবে কিভাবে পড়ায়, লজিক থাকতে হবে। ওকে, তাহলে রক্তলাল আমরা বললাম, আমরা যদি এইভাবে বলি তুষার শুভ্র, কি শুভ্র বলো? তুষার শুভ্র, সবাই তুষার শুভ্র। তাহলে তুষার মানে বরফ, শুভ্র মানে সাদা, তুষার মানে বরফ, বরফ, আর এটা হলো সাদা। বলো বরফটা কেমন? সাদা। তো এটা হলো নাউন, এটা হলো অ্যাডজেক্টিভ। নাউন আর অ্যাডজেক্টিভ মিলে কি হয়? উপমান কর্মধারয়। এন্ড ব্যাস বাক্য বলো তো, তুষারের ন্যায় শুভ্র, কি শুভ্র বলা নাই, তাহলে এটা সেক্ষেত্রে উপমান কর্মধারয়। এবার বলো তো, তুষার কি সাদা হয় না অন্যরকম হয়? অবশ্যই সাদা হয়, আর সাদা মানে বাস্তব কথা, আর বাস্তব কথা মানে উপমান। জি দাদা, অন্য এখানে দেওয়া যাবে না, অন্য জায়গায় এদেরই ক্লাস। ও একটু লেট হইবে না? ওকে, তো যাই হোক, এবার আসো তুষার শুভ্র, দুইটাই কি বলো? একটা নাউন একটা অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ হলে কি হবে? আমরা বলবো এটা হলো উপমান কর্মধারয়। লিখবা ভ্রমর কৃষ্ণ, ভ্রমর কৃষ্ণ। এখন বলো তো, ভ্রমর মানে নাউন, কৃষ্ণ মানে অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, তাহলে কি হবে? নাউন অ্যাডজেক্টিভ হলে উপমান কর্মধারয়। আর লেখো ভ্রমরের ন্যায় কৃষ্ণ, কি কৃষ্ণ বলা নাই, তাহলে এই শর্তে উপমান কর্মধারয়। এবার বাস্তবতার তুলনায় দেখো, ভ্রমর আসলেই কৃষ্ণ, আর কৃষ্ণ মানে কালো, তাহলে এটাও কি? উপমান কর্মধারয়। এই কনসেপ্টটা কি ক্লিয়ার সবার কাছে? কনসেপ্টটা ক্লিয়ার? নাউন অ্যাডজেক্টিভ মিলে হইলে উপমান কর্মধারয়। কি থাকবে না? উপমেয় থাকবে না, যাকে তুলনা করবা তার নাম থাকবে না। উপমান একটা অসম্পূর্ণ বাক্য থাকবে। তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, কি কে শুভ্র বলা নাই। রক্ত লাল, রক্তের ন্যায় লাল, যদি প্রশ্ন করো কি লাল বলা নাই। ভ্রমর কৃষ্ণ, ভ্রমরের ন্যায় কালো, কি কালো বলা নাই। ওকে, এবার আসো, এবার আমরা সাধারণ গুণ থাকবে না, কোনো গুণ উল্লেখ থাকবে না, ডিরেক্ট উপমানের সাথে উপমেয়ের তুলনা করলাম। এটুক যারা একটু সুন্দরভাবে সাজায় গোছায় না লিখতে পারবা, তোমাদের কি বলবো, তোমরা আসলে বিয়েও করতে পারবা না জীবনে। এবার আসো, একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। বাম পাশে উপমান কর্মধারয়, ডান পাশে উপমেয়, উপমিত। তাহলে উপমান আর উপমেয় মিলে হবে উপমিত কর্মধারয়। কে বাদ পড়েছে? উপমিত কর্মধারয়, সবাই উপমিত কর্মধারয়। লক্ষ্য করো, তাহলে কাজলের ন্যায় কালো চোখ, উপমান, সাধারণ গুণ, উপমেয়। কে নাই বলো? সাধারণ গুণ বাদ পড়ে গেছে। সরাসরি যাকে তুলনা করবা সে থাকবে, আর যার সাথে তুলনা করবা সে থাকবে। অর্থাৎ উপমানের সাথে উপমেয় মিলে যে সমাস হয় তার নাম হলো উপমিত কর্মধারয়। সবাই এবার আসো, কাজল কি নাউন না অ্যাডজেক্টিভ? কাজল নাউন। এবার বলো চোখ নাউন না অ্যাডজেক্টিভ? চোখ নাউন। ওয়াও, জাস্ট ওয়াও। আমরা বললাম কি দুইটাই বিশেষ্য। উপমিত কর্মধারয় সমাসের সমস্ত পদের দুইটা অংশই কি হবে? বিশেষ্য, দুইটাই বিশেষ্য। তাহলে বিশেষ্য প্লাস বিশেষ্য, তাহলে যদি তুলনা বোঝায় এবং দুইটা তুলনার মধ্যে সমস্ত পদে দুইটাই যদি বিশেষ্য পদ থাকে, তাইলে আমরা বলে দিবি এটা একটা উপমিত কর্মধারয়। আর দুইটার মধ্যে একটা যদি বিশেষণ থাকে আমরা বলবো এটা উপমান কর্মধারয়। এবার আরেকটা কথা আসো, এবার লক্ষ্য করো, এবার লিখবা অবাস্তব তুলনা। অবাস্তব তুলনা, তুলনাটা কি হবে? অবাস্তব হবে। তুলনা করছে বাট বাস্তবতার সাথে এটার কোনো মিল থাকবে না, বাস্তবতার সাথে কোনো কি থাকবে না? মিল থাকবে না। লক্ষ্য করো, লিখবা চন্দ্রমুখ। চন্দ্রমুখ, প্রিয় ভাই বোনেরা, শুরুতেই দেখো তো চন্দ্র একটা নাউন, মুখ একটা নাউন, দুইটাই নাউন। মুখকে কার সাথে তুলনা করছে? চন্দ্রের সাথে। যদি তুলনা করায় মুখকে সরাসরি চন্দ্রের সাথে তুলনা করছে। আমি কিন্তু বলি নাই চন্দ্রের মতো উজ্জ্বল মুখ, চন্দ্রের মতো কালো মুখ, সাদা মুখ, এই টাইপের কিছু উল্লেখ করি নাই। ডিরেক্ট তুলনা করছে। সরাসরি তুলনা করলে বলতো উপমেয়ের সাথে উপমানের তুলনা, কোন সাধারণ গুণ নাই। আর সহজ কথা, চন্দ্র বিশেষ্য, মুখ বিশেষ্য। ওকে, এবার আসো, তাহলে এখানে একটা ঝামেলা আছে এই উপমিতের মধ্যে। দুইটাই যেহেতু বিশেষ্য, কোনটা আগে লিখবা? মনে রাখবা যাকে তুলনা করবা তার নাম আগে লিখবা। তাহলে কি লিখবো? মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্রের ন্যায়। যাকে তুলনা করবা তার নাম আগে লিখবো। ওকে, এটা এইলে তাহলে সহজ হবে। এবার আসো, এখন লক্ষ্য করো,
চন্দ্রমুখ, মুখ কি কখনো চন্দ্রের মতো হয়? বলতো, মুখ কি কখনো চন্দ্রের মতো হয় না? এটা একটা অবাস্তব কথা, মিথ্যা কথা, এইরকম কোন বাস্তবতার সাথে মিল নাই। তাহলে এটা একটা অবাস্তব তুলনা। কি তুলনা? অবাস্তব তুলনা। ওকে, আমরা যদি বলি এরকম যে সিংহ পুরুষ, সিংহ পুরুষ, সিংহ পুরুষ, তাহলে পুরুষকে কার সাথে তুলনা করছে? সিংহের সাথে। পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়, সিংহের ন্যায়। প্রিয় ভাই বোনেরা, বলতো সিংহ নাউন, পুরুষ নাউন, দুইটা নাউন, দুইটা নাউনের সাথে তুলনা হইলে আমরা তাকে বলবো উপমিত কর্মধারয়। এবার বলতো পুরুষ কখনো সিংহ হইতে পারে না? জাস্ট তুলনা বুঝাইছে। তাহলে পুরুষ কখনো সিংহ হইতে পারে না, এটা একটা অবাস্তব তুলনা। এখানে কোনো বিশেষ কোনো গুণ উল্লেখ নাই, সরাসরি বিশেষ্যের সাথে বিশেষ্যের তুলনা হইলে আমরা তাকে বলবো উপমিত কর্মধারয়, এবং এটা একটা কি? অবাস্তব কথা। ফুল কুমারী লিখবা, ফুল কুমারী, ফুল কুমারী মোস্ট ইম্পর্টেন্ট। এখন কাকে কার সাথে তুলনা করেছ? কুমারীকে ফুলের সাথে। তা আমি কিন্তু বলি নাই সুন্দর, কালো, এই টাইপের, বলছি কুমারীকে ফুলের সাথে তুলনা করছি। তাহলে ফুলও বিশেষ্য, কুমারীও বিশেষ্য, দুইটাই বিশেষ্য। আর দুইটা বিশেষ্য হইলে আমরা তাকে কি বলবো বলো? উপমিত কর্মধারয়। এবার বলো তো, কুমারী কি কখনো ফুলের মতো হতে পারে? বলো, কুমারী কি কখনো ফুলের মতো হতে পারে? নেভার এভার। এটা একটা অবাস্তব কথা, মিথ্যা কথা, এটা একটা পয়েন্ট। এবার ফুলও বিশেষ্য, কুমারীও বিশেষ্য, দিস ইজ অ্যানাদার পয়েন্ট। ওকে, এবার বলো তো, কুমারীকে ডিরেক্ট ফুলের সাথে তুলনা করছে, এটা আরেকটা পয়েন্ট। অর্থাৎ তুমি যে অ্যাঙ্গেলে যাও না কেন, তুমি যদি ভাইয়ের ক্লাস একটু বোঝার ট্রাই করো, ভাইয়া কোনো কিছু বাস্তবতার সাথে, মানে কোনো হজবরল একটা আছে না, মিল দিয়ে দেয়, জোরপূর্বক মিল, এরকম দেই না। আমি পড়াই, আমি বোঝানোর ট্রাই করি। ওকে, এবার আসো, তাহলে লক্ষ্য করো, ফুল বিশেষ্য, কুমারী বিশেষ্য, বিশেষ্যের সাথে বিশেষ্যের তুলনা উপমিত কর্মধারয়। কুমারী ফুলের মতো, কুমারী জীবনে ফুলের মতো হয় না, অবাস্তব তুলনা। এটাকে কি বলবো? আমরা বলবো উপমিত কর্মধারয়। এই সবাই বলো, উপমান আর উপমিত কর্মধারয় যে কনসেপ্ট, এটা কি ক্লিয়ার? এখন আরেকটা বিষয় আছে, কাকে তুলনা করছো? কুমারীকে কার সাথে? ফুলের সাথে। ফুল কুমারীর ন্যায় না কুমারী ফুলের ন্যায়? কি লিখবা? কুমারী ফুলের ন্যায়। যাকে তুলনা করবা তার নামটা আগে দিবা, তাহলে তোমার ব্যাস বাক্য 100% হবে। যাকে তুলনা করবা তার নাম আগে লিখবা। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার সবার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এইবার আসো, আমরা যে এতক্ষণ লিখছি দুই পাশে, আমরা আরো কিছু উদাহরণ যদি সবাই সবাই একটু মনোযোগ দেবে। আমি যদি বলি স্বর্ণোজ্জ্বল, দেখি তোমরা পারো কিনা। স্বর্ণোজ্জ্বল, এটা কোন সমাসে? এখানে দুইটা শব্দ আছে মূলত, স্বর্ণ আছে একটা, আরেকটা আছে কি? স্বর্ণ আছে একটা, আরেকটা আছে উজ্জ্বল। ওকে, বলো তো এই স্বর্ণোজ্জ্বল কোন সমাস? উপমান না উপমিত? দেখি বলো তো সবাই, স্বর্ণোজ্জ্বল কোন সমাস? উপমান না উপমিত? সবাই, স্বর্ণোজ্জ্বল কোন সমাস? উপমান আর উপমিত? স্বর্ণোজ্জ্বল, সবাই, স্বর্ণোজ্জ্বল কোন সমাস? ইয়েস, স্বর্ণ একটা কি বলো নাম, উজ্জ্বল একটা অ্যাডজেক্টিভ। আমি যদি বলি নিমতিতা, নিমতিতা, বলো তো নিমতিতা কি সমাস? নিমতিতা কি সমাস? নিমতিতা কি সমাস? নিমতিতা কি সমাস বলো? ইয়েস, তাহলে নিম হলো বিশেষ্য, তিতা হলো অ্যাডজেক্টিভ। একটা বিশেষ্যের সাথে বিশেষণের তুলনা, এটা হলো উপমান কর্মধারয়। উপমান কর্মধারয়, এই পারা যাবে? উপমান কর্মধারয়। ওকে, ওকে, এবার আসো, তাহলে আমরা উপমান এবং উপমিত কর্মধারয় পড়লাম। এবার আসো 4 নাম্বার আমরা লিখবো মধ্যপদলোপী কর্মধারয়। সবাই, মধ্যপদলোপী কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয় কোন কর্মধারয় বলো? মধ্যপদলোপী কর্মধারয়। সবাই সবাই মনে রাখবা, আমরা সমাস পড়েছিলাম পরপদের প্রাধান্য পাবে। তাহলে কর্মধারয় মানে পরপদের প্রাধান্য পাবে, পরপদের, পরপদের
সবাই লেখো পরপদের প্রাধান্য, পরপদের প্রাধান্য পাবে প্লাস কোন পদের প্রাধান্য পাবে বলো? পরপদের প্রাধান্য পাবে, পরপদের প্রাধান্য পাবে প্লাস, পরপদের প্রাধান্য পাবে প্লাস ব্যাসবাক্যের মধ্যপদ, মধ্যপদ লোপ পাবে। পরপদের প্রাধান্য পাবে প্লাস ব্যাসবাক্যের মধ্যপদ কি পাবে? লোপ পাবে। তারপরে লাইন লিখবা প্লাস, আচ্ছা এখানে পরপদের প্রাধান্য পাবে, ব্যাসবাক্যের মধ্যপদ লোপ পাবে প্লাস প্রথমে অ্যাডজেক্টিভ থাকবে, প্রথমে অ্যাডজেক্টিভ থাকবে মানে বিশেষণ থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে। এটা একটা লাইন। পরপদের প্রাধান্য পাবে প্লাস ব্যাসবাক্যের মধ্যপদ লোপ পাবে প্লাস প্রথমে অ্যাডজেক্টিভ থাকবে। ওকে, এখানে লিখবা যে মধ্যপদ লোপ পাওয়ার পরে পূর্বপদ পরপদ ঠিক থাকবে, এই কথাটা জাস্ট লিখে রাখো। পূর্বপদ ও পরপদ ঠিক থাকবে, ঠিক থাকবে। পূর্বপদ ও পরপদ কি থাকবে? ঠিক থাকবে। ওকে, তাহলে কয়টা কথা বললাম? পরপদের প্রাধান্য পাবে, মধ্যপদ লোপ পাবে, প্রথমে অ্যাডজেক্টিভ থাকবে। এই মধ্যপদ লোপ পাওয়ার পরে পূর্বপদ পরপদ কি থাকবে? ঠিক থাকবে। আমরা তো জানি কর্মধারয় সমাস মানে পরপদের প্রাধান্য পায় আগে পরে অ্যাডজেক্টিভ থাকে। ওকে, এইটা হলো কর্মধারয়। ওকে, এবার আসো লক্ষ্য করো, লিখবা জ্যোৎস্না রাত, জ্যোৎস্না রাত। কি রাত? জ্যোৎস্না রাত। এখন তোমরা বুঝার ট্রাই করো এখানে কোনটা মূল পদ। আমি বললাম এটা একটা মোবাইল, বললাম কালো মোবাইল, এই কালো এটার অ্যাডজেক্টিভ বিশেষণ, আর মোবাইলটা হলো মূল পদ। বললাম মার্কার, ব্ল্যাক মার্কার, ব্ল্যাক অ্যাডজেক্টিভ। বললাম ফ্যান, দিস ইজ নাউন। স্টিলের ফ্যান, এই স্টিলও নাউন, বাট এখানে স্টিলের ফ্যান বললে এবার স্টিল অ্যাডজেক্টিভ। এবার বলো তো রাত তো অনেক রকম থাকে, ভালো রাত, কালো রাত, এটা বাসর রাত, আরেকটা আছে এটা হলো জ্যোৎস্না রাত। তাহলে রাত হলো পরপদের প্রাধান্য পাইছে, প্রথমে একটা অ্যাডজেক্টিভ আছে, পরপদের প্রাধান্য প্রথমে অ্যাডজেক্টিভ। লক্ষ্য করো আমরা বললাম জ্যোৎস্না শোভিত রাত, জ্যোৎস্না শোভিত রাত। এখানে যদি আমরা আগে যদি আমরা ব্যাসবাক্যটা লিখতাম তাহলে কি দাঁড়াইলো? জ্যোৎস্না শোভিত রাত ইকুয়াল টু কি? জ্যোৎস্না রাত। মধ্যপদ বাদ দাও, পূর্বপদ পরপদ ঠিক থাকে, এটা একটা ফ্যাক্ট। ওকে, এমন পদ চলে যাবে যা পূর্বপদ পরপদের মধ্যে সম্পর্ক তৈরি করেছে। ওকে, আবার দেখো করো তো পূর্বপদ মধ্যপদ চলে যাওয়ার পর জ্যোৎস্না রাত ঠিক আছে। এবার দেখো পরপদের প্রাধান্য পাইছে, প্রথমে অ্যাডজেক্টিভ আছে, প্রথমে কি আছে? অ্যাডজেক্টিভ আছে। এখন আমরা যদি বলতাম দুধ ভাত, সেম দুধ ভাত, তাহলে কি হবে? দুধ মিশ্রিত ভাত। ভাতটা কি দিয়ে আছে? দুধ দিয়ে। ভাতের একটা পরিচয় দিছে, যেটা পরিচয় দেয় সেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে দুধ মিশ্রিত ভাত, দুধ মিশ্রিত ভাত, দুধ মিশ্রিত ভাত। ওকে, দুধ ভাত, দুধ মিশ্রিত ভাত। লক্ষ্য করো পূর্বপদ পরপদ ঠিক থাকে, মধ্যপদ কি পায় বলো? লোপ পায়। মধ্যপদ চলে যায়, লোপ পায়। পূর্বপদ পরপদ ঠিক থাকবে, প্রথমে অ্যাডজেক্টিভ থাকবে। প্রথমে কি থাকবে? অ্যাডজেক্টিভ থাকবে। বুঝাইতে পারতেছি? ওকে, আমরা যদি বলি মৌমাছি, মৌমাছি, তাহলে কি হবে? মৌ আশ্রিত মাছি, মৌ আশ্রিত মাছি, মৌ আশ্রিত মাছি। তাহলে মৌমাছি কি হবে? মৌ আশ্রিত মাছি। আশ্রিত বাদ দাও তো, আগে পরে সব ঠিক থাকে। মাছিটা, মাছি অনেক রকম হয়, আর এটা হলো মৌয়ে থাকে, এটা একটা পরিচয়। তো এটা অ্যাডজেক্টিভ, পরপদের প্রাধান্য পাইছে, প্রথমে অ্যাডজেক্টিভ আছে, মধ্যপদ বাদ দাও, আগে পরের পদ ঠিক থাকবে। আগে পরের পদ কি থাকবে? ঠিক থাকবে। ওকে, সিংহাসন, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, তাকে বলে এক কথা বলে সিংহাসন, তাই না? তাহলে সিংহ চিহ্নিত আসন, চিহ্নিত বাদ দিলে আবার কি এটাকে সংক্ষিপ্ত করলে সিংহাসন হয়ে যায়, সিংহাসন হয়ে যায়। আমরা যদি বলি আয়কর, কর দিচ্ছি, এই করটা কিসের? আয়ের জন্য, আয় করছো এই জন্য কর। তাহলে আয়ের জন্য কর, আমরা তাকে কি বলবো বলো? আয়কর। ঘর জামাই, আমরা বলবো ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই। স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, তাহলে লক্ষ্য করো স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ। তোমরা একটু দ্রুত লিখবা, অনেক কথা, অনেক উদাহরণ, অনেক কিছু বাদ দিয়ে যাচ্ছি। ওকে, স্মৃতিসৌধ, তাহলে এটা ব্যাসবাক্য কি হবে? স্মৃতি রক্ষার্থে সৌধ। ঘর জামাই কি হবে? ঘরে আশ্রিত জামাই, ঘরে আশ্রিত
জামাই। যদি বলি প্রশংসাপত্র, প্রশংসাপত্র, তাহলে কি লিখবা? প্রশংসা সূচক পত্র, প্রশংসা সূচক পত্র। ওকে, একজন বলে জি বিশেষণ ফেরদৌসী আক্তার। এখানে দুধ ভাত মনে রাখবা, পাশাপাশি দুইটা নাউন যদি বসে, আগেরটা যদি পরেরটার পরিচয় দেয় সেটা নাউন হয়ে যায়। কারণ আমি যদি বলি, এখন আবার ইংলিশ পড়াইতে হবে, আমি যদি বলি ইংলিশ, ইংলিশ এটা কি বলবো বলতো? নাউন বলবা। বলতো আমি যদি স্বতন্ত্র ভাবে বলি টিচার, এই টিচার শব্দটাও কি বলবো? নাউন বলবা। কিন্তু এখন যদি বলি ইংলিশ টিচার, কি টিচার বলো? ইংলিশ টিচার। দিস ইজ নাউন, দিস ইজ অ্যাডজেক্টিভ, দিস ইজ অ্যাডজেক্টিভ। পাশাপাশি দুইটা নাউন বসে যদি আগেরটা পরেরটার পরিচয় দেয়, আগেরটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাকে বলে নাউন ফাংশন এজ অ্যাডজেক্টিভ, নাউন ফাংশন এজ অ্যাডজেক্টিভ। ওকে, তো এবার আসো, তাহলে এই দুধ এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে, কারণ ভাত অনেক ধরনের হয়, এটা কি ভাত? দুধ ভাত। পরপদে প্রাধান্য পাইছে, প্রথমে অ্যাডজেক্টিভ আছে, মধ্যপদ লোপ পাইছে, তাকে আমরা বলবো মধ্যপদলোপী কর্মধারয়। কি কর্মধারয় বলো? মধ্যপদলোপী কর্মধারয়। নাম্বার 5 লিখবা রূপক কর্মধারয়, রূপক, রূপক কর্মধারয়। কি কর্মধারয়? রূপক কর্মধারয়, রূপক কর্মধারয়। ওকে সবাই, রূপক কর্মধারয়। ওকে, রূপক কর্মধারয়, রূপক কর্মধারয়। সবাই বাম পাশে লিখবা তুলনা বোঝাবে। কি বোঝাবে? তুলনা বোঝাবে। ব্র্যাকেটে লেখো কাল্পনিক তুলনা। তুলনাটা কেমন হবে? কাল্পনিক তুলনা। তুলনা বোঝাবে কাল্পনিক তুলনা, তুলনা, কাল্পনিক তুলনা। বলো তুলনাটা কেমন হবে? কাল্পনিক তুলনা। তুলনা বোঝাবে, তুলনাটা হবে কাল্পনিক তুলনা। তারপরের লাইন লিখবা দুটি পদের মধ্যে, সমস্ত পদে দুইটা পদ থাকে ওইটাই, দুটি পদের মধ্যে, মধ্যে শর্টকাট একটা নিয়ম বলছি, দুটি পদের মধ্যে একটি চোখে দেখা যাবে, চোখে দেখা যাবে। 99% ক্ষেত্রে এটাই, এই স্টাইলে তুমি সমাধান করে ফেলতে পারবা। দেখা যাবে, দুটি পদের মধ্যে একটি চোখে দেখা যাবে, অপরটি দেখা যাবে না, অপরটি দেখা যাবে না। এই মেসেজ দিতেছে ভাইয়া, এটা বলে দেন, ওটা অপরটি দেখা যাবে না। আমি যে এদিক দিয়ে ভাইয়া শহীদ হয়ে যাচ্ছে, এটা তো আর বুঝে না। দেখছো একের পর এক মেসেজ পাঠাচ্ছে, ভাইয়া এটা সমাধান করে দেন, ওটা দেন। অপরটি দেখা যাবে না, তাহলে মনে রাখবা সমস্ত পদে দুইটা পদ থাকবে, দুইটার মধ্যে একটা চোখে দেখা যাবে, অপরটি দেখা যাবে না, অপরটি দেখা যাবে না। তারপরে লাইন লিখবা ব্যাস বাক্যে রূপ আসবে, ব্যাস বাক্যে কি আসবে? রূপ আসবে, রূপকে রূপ আসবে। মনে রাখবে এটা একটা তুলনা, কাল্পনিক তুলনা হবে, দুইটা পদের মধ্যে একটা চোখে দেখা যাবে, আরেকটা দেখা যাবে না, ব্যাস বাক্যে রূপ আসবে। ওকে, এই রূপক মানি বলবে একটা কিন্তু বোঝাবে আরেকটা। ওকে, রূপক মানি বলবে একটা, বোঝাবে আরেকটা। ওকে, এবার আসো, তাহলে আমরা কি বলছি? তুলনা বোঝাবে, দুটি পদের মধ্যে একটি চোখে দেখা যাবে, আরেকটি দেখা যাবে না, ব্যাস বাক্যে কি আসবে বলো? রূপ আসবে। যেমন লিখবা মন মাঝি, মন মাঝি। বাস্তবে একটু দেখো তো, মন মাঝি বলতে কোনো মাঝির সাথে তোমার দেখা হয়েছে? না। এভাবে একটু চিন্তা করো তো, মন দেখা যায়? ইয়েস। মাঝি দেখা, ও মাঝি দেখা যায়? ইয়েস। মন দেখা যায়? নো। একটা দেখা যায়, আরেকটা দেখা যায় না। ওকে, মন মাঝি বলতে বাস্তবে কিছু নাই। যেমন আমি তোমাকে বোঝার জন্য বলতে পারি মন মাঝি মানে মনের মানুষ, তাহলে লিখবা মন রূপ মাঝি, মন রূপ মাঝি। এরকম বাস্তবে কোনো মন মাঝি নাই, তাহলে লিখবা মন রূপ মাঝি, মন রূপ মাঝি, মন রূপ মাঝি। ওকে, বিদ্যাসাগর। কি সাগর? বিদ্যাসাগর, বিদ্যাসাগর। তাহলে সাগর দেখা যায় কিন্তু বিদ্যা কখনো দেখা যায় যায় না, তাহলে বিদ্যারূপ সাগর, বিদ্যারূপ সাগর। কি হবে? বিদ্যারূপ সাগর, বিদ্যারূপ সাগর। ওকে, তাহলে লক্ষ্য করো, আমরা বললাম বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। তাহলে সিন্ধু মানে সমুদ্র যদি বলো দেখা যায়, বিষাদ মানে কষ্ট দেখা যায় যায় না। তাহলে বিষাদ সিন্ধু বলতে কোন সমুদ্রের সিন্ধুর সাথে তোমার দেখা হয়েছে না। এটা একটা মানুষ যখন অনেক কষ্ট পায় তখন বলে তোমার কষ্টে আমার হৃদয়টা বিষাদ সিন্ধুতে পরিণত হয়েছে। তাহলে সিন্ধু দেখা যায় কিন্তু বিষাদ দেখা যায় না, তাহলে বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ কি? সিন্ধু। দিল দরিয়া, দিল দরিয়া। কি দরিয়া? গতকালকে আসছে মনে আছে, দিল দরিয়া।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে, দিল দরিয়া। তাহলে দিল দরিয়া বলতে কোনো দরিয়ার সাথে তোমার দেখা হয়েছে? না। তাহলে দিল দেখা যায় না, দরিয়া দেখা যায়। দিল রূপ দরিয়া, দিল রূপ দরিয়া, এরকম কোন দরিয়া নাই। এবার মুখস্থ রাখবো। ওকে, আমি যদি বলি হৃদয় মন্দির, হৃদয় মন্দির বলতে কোনো মন্দির নাই, তার হৃদয় দেখা যায় না, মন্দির দেখা যায়। হৃদয় রূপ মন্দির, হৃদয় রূপ মন্দির। প্রাণ পাখি, প্রাণ পাখি বলতে কোনো পাখি নাই, মনের মানুষকে বোঝায়, সে আমার প্রাণ পাখি। বাট প্রাণ পাখি বলতে বাস্তবে কোনো পাখি নাই। ওকে, এটা একটা কাল্পনিক কথা, কাব্যিক কথা। তাহলে প্রাণ দেখা যায় না, পাখি দেখা যায়। তাহলে কি বলবো বলো? প্রাণ রূপ পাখি, প্রাণ রূপ পাখি। লিখবা জীবন প্রদীপ, জীবন প্রদীপ। লক্ষ্য করো, জীবন প্রদীপ বলতে আসলে এইরকম কোন প্রদীপ নাই, এটা একটা কাব্যিক কথা। জীবন দেখা যায় না, বাট প্রদীপ দেখা যায়। তাহলে জীবনের সাথে প্রদীপের যে তুলনা, আমরা বললে না অমুকের জীবন প্রদীপ নিভে গেল, মানে লোকটা মারা গেল। ওকে, ঠিক আছে। তাহলে জীবন রূপ প্রদীপ, জীবন রূপ প্রদীপ, বুঝাইতে পারছি? তাহলে জীবন রূপ প্রদীপ, জীবন প্রদীপ। তাহলে মনে রাখবা দুইটার মধ্যে। যদি বলি শোক সাগর, শোক সাগর বলতে কোনো সাগর আছে নাই, তাহলে কি বলবা? শোক দেখা যায় না, সাগর দেখা যায়। শোক রূপ সাগর, শোক রূপ কি কি বলতেছ? পরবর্তী ক্লাস শুরু হয়ে গেছে নাকি? ঠিক আছে, একটু ছেড়ে দিচ্ছি, আর আজকে তো সময় শেষ হইল না। ওকে, ঠিক আছে। তাহলে যৌবন সূর্য, যৌবন রূপ সূর্য। তাহলে একটার সাথে আরেকটা যখন আমরা তুলনা করি, একটা দেখা যাবে আরেকটা দেখা যাবে না, আমরা তাকে কি বলবো বলো? আমরা তাকে বলবো এটা একটা রূপক কর্মধারের সমাস। আরো দুই প্রকার সমাসের ইন ডিটেলস রয়ে গেছে। একটা হলো বহুব্রীহি সমাস, তৃতীয় পদের প্রাধান্য পায়। আরেকটা হলো তৎপুরুষ সমাস। তাহলে ইনশাআল্লাহ আমরা আরেকদিন দেখিয়ে দিব বহুব্রীহি সমাস আর তৎপুরুষ সমাস। সবাই ভালো থাকবা। তোমাদের আরেকটা ক্লাস শুরু হয়েছে। ওকে, পৌরনীতি ক্লাস, সবাই পৌরনীতি ক্লাসে চলে যাও যারা করো। আর ইনশাআল্লাহ দেখা হবে আবার অন্য কোনো ক্লাসে। আসলে পড়াইতে গেলে আমি কোনো কিছু বাদ দিয়ে পড়াইতে পারি না, তারপরে অনেক কিছু বাদ পড়ে যায়। দেখা হবে অন্য আরেকদিন ইনশাআল্লাহ। আমি সমাজ দায়িত্ব নিয়ে শেষ করে দিব, আজকে শেষ করার কথা, বাট তোমরা তো 2.5-3 ঘন্টা ক্লাস করে অভ্যস্ত না, তো ভাইয়া শেষ করে দিব। সবাই ভালো থাকবা, ভাইয়ের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ। এইভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে ইন ডিটেলস আমি তোমাদেরকে পড়িয়ে দিব। তাহলে সমাসের আরেকটা পার্ট রয়ে গেল, তৃতীয় পার্টে গিয়ে শেষ হবে। ওকে, তাহলে সমাস আমরা শেষ করলাম না, আমরা সমাসের কোন পার্ট বাকি রইল? তৃতীয় পার্ট বাকি। ওকে, তাহলে আজকে হলো দ্বিতীয় পার্ট। ওকে, মাথায় রাখো। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।